ওর সাথে আমার মানে মাঝে মধ্যে কথা শুরু হয়। আচ্ছা, ঠিক আছে, ওই শুরুতে সুবাদে ওর সাথে আমার কথা হয়। হয়তো এক পর্যায়ে যখন 2-3 মাস কিংবা 4 মাস হলো ওর সাথে আমি কন্টিনিউ কথা বলি মাঝে মধ্যে, এবং কন্টিনিউ না, কথা বলতে বলতে এক সময় আমাকে অফার করলো যে আপনার সাথে আমার প্রায় 5 মাস হয়ে যায় কথা হইলো, তাই দুজনে একটা কাজ করি, একটা ফ্রেন্ডলি সম্পর্ক গড়ে নিই। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তুমি একটা মুসলমান মেয়ে আর আমি একটা হিন্দু ছেলে, তো বন্ধুত্ব হয়, এর বেশি কিন্তু হবে না। মানে আমার ভিতরে তখন ভয় ছিল, মানে ভয়টা কাজ করতেছিল যে ওর সাথে কি কথা বলবো কি না। মানে 4 মাস অলরেডি কথা বলে ফেলছি, এবং কয়দিন পর পর। জি। পরবর্তীতে আমি ওর কথায় মানে রাজি হয়ে গেলাম। আমার হচ্ছে ঠিক আছে, ফ্রেন্ডলি সম্পর্ক রাখা যায়। তো ফ্রেন্ডলি সম্পর্কটা ও আমাকে বললো যে ফ্রেন্ডলি সম্পর্কটা এরকম যে সুখে দুঃখে সবসময় পাশে থাকার মতো। আর তখনকার আমি সেই সময়টা ওর কথার অর্থগুলা আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, আমিও ওর কথায় মানে কথা শোনার জন্য পাগল হয়ে যেতাম ওর সাথে কথা বলার জন্য। যার ফলে আমি ওর সাথে সম্পর্ক মানে বন্ধুত্ব সম্পর্কটা করে নেই। ওকে, আপনি ততদিনে কি মেয়েটাকে দেখছেন? না, আমি দেখি নাই। তখনও দেখেন না, নাই? তখনও দেখি নাই। ওকে আপনাকে দেখছে? না, ওই আমাকে দেখে নাই। ওকে। তো সম্পর্কটা যখন করে নিছি, মানে বন্ধুত্ব সম্পর্ক নেওয়ার পরে প্রায় আরও 4 মাস চলে যায়। এই 4 মাসের মধ্যে ওই আমাকে বলতো, আমি যদি মানে লেট করে ফোন ধরতাম তো আমাকে অনেক শাসন করতো। বলতো যে কোথায় ছিলে, আমার ফোন ধরে না, অন্য কারো মেয়ের সাথে কথা বলো নাকি। ঠিক আছে, তাই আমি বললাম যে না, আমি আসলে কারোর সাথে কথা বলি না, কথা বলি তোমার সাথেই কথা বলি। ঠিক আছে, আমি কোনো মেয়েদের সাথে কথা বলি না। তো আমাকে বলতো যে তোমার ফোনটা যদি আমি কোনো আলাপে পাই কিংবা তোমাকে ওয়েটিংয়ে পাই তাহলে কিন্তু খবর আছে। তা আমি ওকে বলতাম যে খবর আছে মানে সেটা বুঝলাম না। তো আমাকে বলতো যে বুঝলা না মানে, তুমি বুঝো না, তুমি আমার একটা বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, তুমি অন্য সাথে কথা বললে আমি সেটা মাইনে নিতে পারি না। তখন থেকে আমার ভিতরে মানে একটা ভয় কাজ করতেছে যে ওর কথাগুলো সন্দেহমূলক, ও কি আমার সাথে সম্পর্ক করা মানে সম্পর্ক করে ফেলছে, বন্ধু থেকে যেটা প্রেমে গড়ায়। তখন আমি বললাম যে তোমার কথাগুলো আসলে মাঝে মধ্যে শুনলে পরে আমার ভয় হয়। তখন আমাকে বললো যে কিসের ভয় হয় তোমার? আমি যে বললাম যে ভয় হয় যে তুমি অনেক সময় আমাকে শাসন করো কিংবা রাগ করে অনেক সময় ফোন ধরো না, প্রায় একদিন চলে যায় কথা বলো না, আমি তোমাকে অনেক অনুরোধ করে আবার কথা বলাই। ঠিক আছে, আমিও কথা বলে না থাকতে পারি না। ঠিক আছে, তখন আমাকে বলে যে কিছু কথা বলা যায় না, বুঝে নিতে হয়। তখন আমি একটা রাত্রে আমি ঘুমাতে পারি নাই, মানে ওর এই কথা শোনা আমি শুধু এর আগে আপনার কোনো মেয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক ছিল? না, ছিল না। আমি তখন বিজি ছিলাম, পড়ালেখা নিয়ে, পাশাপাশি একটা জব করতাম সিম কোম্পানি। কিসে পড়তেন আপনি ওই সময়টাতে? আমি ওই সময় ক্লাস 10-এ পড়তাম। ওকে। হ্যাঁ, তাই 10-এ পড়তাম, জবও করতাম একটা গ্রামীণ কোম্পানিতে, সিমের কোম্পানিতে। তখন মানে আমিও ইবিজিবির মধ্যে ছিলাম। তাই আমি এটার একটা রাত আমি উঠবিশ করতে লাগলাম যে ওর সাথে আমার সম্পর্কটা গড়াচ্ছে, সেটা তো পরবর্তীতে ভালো নাও হইতে পারে, আবার ভালো হইতে পারে, মানে এরকম একটা নিজের ভিতরেই কৌতূহল জাগতেছে। তো আমাকে রাত্রে 3টার সময় ফোন দিতেছে বারবার। তো তখন কিন্তু আমি ওকে বলছিলাম যে দেখো, আমি একটা হিন্দু ছেলে, তুমি একটা মুসলমান মেয়ে, এইভাবে সম্পর্কটা যে কথা বলতেছি রাত 3টার সময়, এভাবে যে কথা বলতেছি, আমার কাছে কিরম লাগতেছে যে এক সময় তোমার সাথে আমি মানে অনেকটা জড়িয়ে যাই আবেগের মুহে। তো সে আমাকে বললো যে দোষের কি? আমি বলছি না, ইম্পসিবল, কারণ আমার বাপ মা হচ্ছে আগে, তারপর হচ্ছে সব কিছু। তখন আমাকে বলতেছে যে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে ফোন রাখো, এখন আর কথা বলবো না, তো মুডটাই নষ্ট করে দিছো। তখন আমি ফোনটা কেটে দিলাম। আর ওই ফোন কাটাতে আমার মনটাও খারাপ হয়ে গেল, যতক্ষণ ভালোই ছিলাম, কেন যে আবার এই ধর্ম নিয়ে টানাটানি করলাম, করে ওর সাথে কথাটাই মিসিং হয়ে গেল। তো আমি আবার উল্টা ওকে ফোন দিলাম, নাম্বারটা বন্ধ। এদিন রাত্রে যখন ফজর মানে আজান পড়লো, তখন আমার কিন্তু ঘুম আসেনি, মানে ঘুম আসতেছি না। তখন আমার মা পাশের রুম থেকে এসে বললো যে ঘরের লাইট জ্বালানো, এত রাত্রে কি করো? হ্যাঁ, সকালে ওইটা আবার তোমার স্কুল আছে, আবার তোমার জবও আছে, কি করো? তা আমি বললাম না মা, কিছু করি না, এমনি শুয়ে রয়েছি, ভাল লাগতেছে না। তো মা বলতেছে তো দরজাটা খুলো, আমি একটু দেখি তুমি কি করো। তো দরজা খুলে দিলাম, মা এসে দেখলো যে কানে হেডফোন লাগানো, এটা আমি খুলে নেই, ভুলবশত এটা রয়েই গেল। তা মা বলতেছে যে কানে হেডফোন লাগালে এতক্ষণ মনে হয় তুমি কি করছো, এগুলা কি জানি কয়, অনলাইন না কি কয়, এগুলো আমরা আজকাল বুঝি না বাপ। ঠিক আছে,
তো আমি আবার হাসি দিয়ে বলছি, যাও তো মা, তুমি আজ আর পেশাল পাইরো না। হুম তো যাক, আমার মা চলে গেল। যাওয়ার পরে পরের দিন সকালে আমি মানে ওর ফোনটা বন্ধ পাই। হুম বন্ধ পাওয়াতে আমি একদম পাগল হয়ে গেছি। মানে আমি কি সিম বেচবো, মানে সিম আমি কি সেল দেবো নাকি ওর সাথে কথা বলবো, মানে আমার মাথায় কিছু কাজ করতেছে না। হুম যে আমার মাথায় তখন আসতেছে যে ওর সাথে আমার কথা বলাই লাগবে, কেন সে ফোনটা বন্ধ করে দিল। মানে এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছি। আমার বস আমাকে ফোন দিল যে বাদল কোথায় তুমি? আমি বললাম যে বস আমি আসি বাহুবলী একটা ডিউটিতে। কই তোমার তো কোনো সারা শব্দ নাই, ফোন খালি বিজি, তোমাকে 2 ঘন্টা ধরে আমি ফোন দিচ্ছি, হ্যাঁ ফাঁকে ফুঁকে, মানে যখনই সময় পাচ্ছি, তো তুমি তো ফোন ধরো না। আমি বলছি বস আমি একটু ভিজি আছি, ঠিক আছে, এর জন্য আমার মনটা খারাপ আজকে। তো এই কথা বলে বসের সাথে রেখে দিলাম। পরে আমি কী করছি, একদিন ওর ভাইয়ের নাম্বার থেকে আমাকে একদিন ফোন দিছিল, লাস্টে 28। হুম ওই নাম্বারটা আমার, মানে ওই যে ফোন দিছিল ওই নাম্বারটা আমি মানে তৎক্ষণিক মানে ওকে পাওয়ার জন্য নাম্বারটা সেভ করে ফেলছিলাম। তো সেভ যখন করে ফেলি তখন ওই মাথার মধ্যে আমার এটা আসলো যে ওর ভাইকে একটা ফোন দিই। আচ্ছা ওর ভাইকে আমি ফোন দিলাম। আমি বলছি যে ভাইয়া ফোনটা কি আপনার না আরেকজনের? না ভাই এটা আমারই। হুম তো এই কথা বলাতে আমি রেখে দিলাম, আর কিছু বললাম না। হুম তখন আমি একটা SMS ফোনে লিখলাম যে ফোনটা যদি কখনো খুলো দেখো তাহলে যে করে হোক আমাকে একটু ফোন দিও, হুম না হলে কিন্তু আমি খুব মানে একটা কষ্ট পাচ্ছি, কিংবা আমার কাজ কাম করতে ভালো লাগতেছে না, এরকম সিচুয়েশন। আমাকে ফোনটা খুলেই তুমি একবার যদি খুলো যে সময় ফোন দিও। তো ওই কী করলো যে প্রায় 5টার দিকে ফোন খুলে আমাকে ফোন দিল। তখন আমি মাধবপুরে হুম। একটা সিমের দোকানে, একটা মোবাইলের দোকানে, তখন আমি সিম নিয়ে কথা বলতেছি, ফোন দিল। তখন ওনার সাথে আমার ডিলিং হয় প্রায় 20,000 টাকার সিম উনি নিবি। আচ্ছা তো এখান থেকে আমার পার্সেন্টেজ প্রায় 8-9 হাজার টাকা আমি পাবো। হুম আগের সিম অনেক কিছু মিলিয়ে 8-9 হাজার টাকা পাবো। কিন্তু ওই যখন ফোন দিল তখন আমি ওনাকে বললাম যে ভাই আমি আসতেছি, আমার একটা জরুরি ফোন আসছে, আপনার সাথে পরে কথা বলতেছি বলে আমি যখন মাধবপুরের উপরে চলে গেলাম, সিঁড়ির উপরে গিয়ে বসে এখানে কথা বললাম, ও আমাকে বলতেছে যে তোমার সাথে আমার আজকে বন্ধুত্ব রিলেশন প্রায় 8 মাস হয়ে গেছে, আর 4 মাস পরে 1 বছর হবে, তো তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল আমাকে বলতেছে। হুম তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি আমার সাথে জরুরি কোনো কথা থাকে তাই তুমি আমাকে 10-15টা মিনিট সময় দাও। তো আমাকে বলতেছে আমি সময় দিতে পারবো না, যদি তুমি চাও তো আমার সাথে কথা বলে এখন, না আমি সিম চেঞ্জ করে ফেলবো, আমি আর চাচ্ছি না এরকম সম্পর্কটা থাকুক। ও আমাকে বলতেছে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার একটু সময় দেখো না। তখন আমি কি করলাম যে এইদিকে চাকরির কাজে ঘুলি মেরে আমি ওর কথাতেই শোনাতেই বসে রইলাম। হুম আমাকে বলতেছে যে দেখো এইভাবে সম্পর্ক চলে না, তুমি একটা হিন্দু একটা মুসলমান, এবং কি তুমি আমাকে দেখো নাই, আমিও তোমাকে দেখি নাই, ঠিক আছে, জাস্ট ফ্রেন্ডলি সম্পর্ক তুমি মনে করছো, কিন্তু আমি কিন্তু আমার মনের ভিতরে অন্যরকম কিছু সাজিয়ে ফেলছি। হুম তখন আমি বললাম যে অন্য কিছুটা আমি মানে কিছু বুঝলাম না, আমাকে বুঝিয়ে বলো। আমাকে বললো যে তুমি দেখো না প্রায় সময় তুমি ওয়েটিংয়ে থাকলে তোমার বস তারা ফোন দিল, আমি তোমাকে ফোন দিই, দিয়ে আমি তোমাকে অনেক কথা বলি, বকাঝকা দিই, ঠিক আছে। তখন আমি বললাম যে ঠিক আছে ওইটা মানি, তুমি সেদিন ঘুমাইতে পারো না আমার ফোন দিছো, ঠিক আছে, তুমি বুঝো না সেটা। আমি বলছি যে আমি তো সেটা বুঝিনি, তোমার একটু ভেঙে বলো কথাটা কি। সে আমাকে বললো যে আমার সাথে যদি সম্পর্ক রাখতে হয় তো সেটা প্রেমের সম্পর্ক গড়ে তুলতে হবে, তারপর সংসার। হুম তখন আমি বললাম এটা যে কথা বলার কতদিন পরের ঘটনা? এটা কথা বলার প্রায় 8 মাস পরে। হুম বন্ধুত্ব সম্পর্কটা ছিল 8 মাসে। ওকে তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি ভেবে বলতেছি, কারণ এটা তো একটা ইম্পসিবল হয়ে দাঁড়ায়, আমি একটু ভাবিনি। তখন আমাকে বললো যে তোমাকে সময় দিতে পারবো না আমি, তুমি আমার কথার উত্তর আনসার দিবে, হুম। না হয় বাদ আমার সাথে কথা বলা বন্ধ করে দিবে। ওকে তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি একটা টেনশনে পড়ে গেছি তখন, যে ব্যবসায়ী করব কি, এদিক দিয়ে ওরে ছাড়াও আমার কিছু মন বুঝে না, হুম মানে এমন একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম তখন, মানে নিজের জীবনটাকে মিথ্যে মনে হয়েছে। হুম তো এই কথা বলে আবার ফোনটা কেটে দিল। তখন আমি কিন্তু একদম উন্মাদ হয়ে গেছি যে ফোন কেটে দিয়েছে, ফোন ধরে না, আবার ফোন দিয়ে বিজি। তখন আমি একটু সময় প্রায় 5 মিনিট সময় পাইছিলাম তখন ওর সাথে কথা বলাতে সম্পর্কের আগে। তখন 5 মিনিটে আমি দেখছি যে গোটা মানে বোঝা যাচ্ছে যে ওর সাথে কথা না বললে ও যদি এভাবে সম্পর্কটা নষ্ট করে দেয় তা আমি মনে হয় বাঁচব না। মানে এরকম একটা সিচুয়েশন আমার মাইন্ডে
কাজ করলো হুম যে না আমি হয়তো বাঁচবো না, কারণ ওর সাথে কথা না বলে আমি থাকতেই পারবো না। তখন 5 মিনিটের মধ্যে আমি ওকে ফোন দিই, ফোন দিয়ে বলি যে ঠিক আছে ফোন কেন বন্ধ কর, ধরো না, বিজি। কয় না আমি আনসার না পাওয়া পর্যন্ত কোনো কথা বলতে চাই না। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যে কথা বলছো ঠিক আছে, আমিও তোমার প্রতি দুর্বল, তাই সম্পর্ক ঠিক আছে হবে, কিন্তু আমাকে কিছুটা দিন সময় দিতে হবে, যে সেটা একদম নিবিড়ে জড়িয়ে যাওয়ার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা আমাকে 5টা দিন সময় দিতে হবে, সেটা তোমার কাছে আমি তোমার আল্লাহর রস্তি চাচ্ছি, কিংবা আমার সৃষ্টিকর্তার উসিলায় চাচ্ছি। তো তখন সে উত্তর দিল যে 5 দিন সময় দিতে পারবো না, তোমাকে আমি 3 দিনই সময় দিলাম। 3 দিনের ভিতরে তুমি আমাকে জানাতে হবে তুমি আমাকে ভালোবাসো কি না, হুম কিংবা আমার সাথে সম্পর্ক জড়াবে কি না। তখন আমি ফোনটা কেটে দিয়ে সিমের দোকানে যাই। যাওয়ার পরে উনি বলতেছে, দাদা বলতেছে যে দাদা আপনার সিম লাগবে না, আমি যে টাকাটা দিয়ে সিম নিতে চাচ্ছিলাম এই টাকাটা দিয়ে আমি মোবাইল কিনে নিয়েছি, হুম ঠিক আছে, স্যামসং ফোন নিয়ে ফেলছি। তখন আমার তো এই দিক দিয়ে গেল, তখন উনি বললো যে ঠিক আছে আপনি এতক্ষণ কষ্ট করছেন, যখন 2,000 টাকা সিম আমাকে দিয়ে যান, ঠিক আছে। তখন কী করছি, আমি ওই চলে আসলাম, মনটাও খারাপ, এদিকে বসকে বলছি 20,000 টাকা সিম নেবে। বস বললো যে কী অবস্থা বুঝলাম না বাদল, তুমি তো সব কিছু নষ্ট করে ফেলতেছো, তোমার মার্কেটিং একটা এক্সপিরিয়েন্স ছিল অল্প বয়সে, কিন্তু তুমি তো সেটা হারিয়ে ফেলতেছো, হুম কী হয়েছে তোমার? আমি বলছি কিছু না, আমি চাকরি করব না, ওই চাকরি ওইটা ছেড়ে দিই আমি এদিনই, সেদিন যে ঘটনা হচ্ছে সেদিন ছেড়ে দিলাম চাকরি। হুম রাত্রে এসে ওনার সাথে হিসাব ক্লোজ করে প্রায় 17,000 টাকা পাবো ওনার কাছে। উনি আমাকে ওই টাকা দিল, দেওয়ার পরে 17,000 টাকা তখনকার 10-এ যখন পড়তাম তখন তো অনেক টাকা, হুম ঠিক আছে। তখন আমি আমার মার কাছে 10,000 টাকা রেখে দিলাম, আর 7,000 টাকা আমি আমার পকেটে রেখে দিলাম, বন্ধুবান্ধব নিয়ে আর ঘুরবো। তখন এই সময়ে রাত্রে ও আমাকে ফোন দিছে যে আমাকে কিছু টাকা দাও, হ্যাঁ আমি কিছু জিনিস কিনবো। তা আমি বললাম কিসের জিনিস? কনা ভাইকে বলছি, ভাই দেয় নাই, আমার আব্বু বাড়িতে নেই, হ্যাঁ উনি সিলেট গেছে। হুম আমি বলছি কত টাকা? আমাকে 5,000 টাকা দাও। আমি 5,000 টাকা, এত টাকাতে কী করবা? কয় দরকার আছে, আমি স্কুলে কিছু বেতন রয়ে গেছে আর কিছু জিনিস কিনবো, আমাদের এখানে আবার কালকে মেলা, এখন তুমি দিবে কিনা বলো, না দিলে না করো, আর দিলে দাও। তখন আমার পকেটে টাকা ছিল 7,000, আর আমি ওর জন্য পাগল, যেটাকে বলে যে নিজের ভিতরে পাগল, আমি কাউকে বুঝতে দিতাম না, বাসায়ও না, ওরও বেশি বুঝতে দিতাম না, কিন্তু আমি জানি যে আমি ওর প্রতি দুর্বল হয়ে গেছি। হুম আমি তখন 5,000 টাকা দিয়ে দিছি। দেওয়ার পরে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে 3 দিন পরে কিন্তু জানিয়ে দিও, আর টাকা দিছো তোমাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে আমি আবার টাকা রিটার্ন করে দেবো, টাকা আমি রাখবো না। হুম তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, এই কথাতে রইলো। রোয়ার পরে তখন আমার মা, গর্ভধারিণীর মা, উনি তো সব কিছু বুঝেন সন্তানের, ওনার কাছে তো লুকানোর কিছু নেই। হুম তাই আমার মা আমাকে সেদিনই বলতেছে যে তুমি টাকা কত পাইছো? তোমার টাকা লাগবে না, তোমার বাবা যা টাকা রুজি করেছে তাতেই হয়ে যায়, তুমি তো পাশাপাশি একটু জব করো, তোমার একটা স্বাচ্ছন্দ্য বোধ আছে, হুম কি করছো? আমি বলছি 10,000 টাকা আপনাকে দিছি মা, আর 7,000 টাকা, 5,000 টাকা আমি একটু রেন্ট করে ফেলছিলাম টুকটাক, এগুলা কাপড় চোপড় ত্রিকোটার প্যান্ট নিয়ে 5,000 টাকা দোকান পাকিয়ে দিয়েছি। হুম আচ্ছা ঠিক আছে, তো বাবা ইদানিং তোমার চলাফেরাটা আমার কাছে ভালো লাগতেছে না, মা বলতেছে এটা মা বলতেছে। আমি বললাম না যে কী করছি আমি, আমার নামে কোনো বিচার আইছে কিংবা আমি কোনো ঝগড়া করছি? কই ঠেও না, কিন্তু তোমার চলাফেরাটা এখন ইদানিং কিরকম একটা হয়ে গেছে গা, প্রায় রাত্রে লাইট জ্বালানো থাকে গো। নোটিস করছে মা আর কি হ্যাঁ, বিষয়টা হ্যাঁ বলছে যে রাত্রে অনেক তোমার আমি দেখি তুমি ঘরে জানি কি মিনমিনে আলাপ করো, আমি যখন বাথরুমে যাই তখনও কিন্তু তোমার ঘরের পাশ দিয়ে যাই, কিন্তু প্রায় সময় দেখি কিন্তু তোমাকে কিছু বলি না। তুমি দেখো তোমার জীবনটা এখনো কিছু না, ক্লাস 10-এ পড়ো, হুম সামনে মেট্রিক দিবে, তারপর কলেজে উঠবে, ঠিক আছে, এখনও বুঝো। আসলে কি বলবো, মানে মার এই কথাগুলা মানে এখন আমার মনে হয়, তখন আমি মাকে একটা জিনিস বলছিলাম যে মা আপনি শুধু আমাকে মিথ্যে সন্দেহ করেন, ঠিক আছে, যখন সময় আসবে আমি তখন বলবো। হুম আমি তখন মাকে এই কথা বলে ছাদের উপরে উঠে গেলাম। ছাদের উপরে উঠে তখন আসমান থেকে তাকিয়ে বলতেছি যে সৃষ্টিকর্তা আমি কি ভুল পথে পা দিতেছি না সঠিক পথে, সেটা আমি নিজেও জানি না, ঠিক আছে, কিন্তু আমি তো জানি আমি তো ভুল করতেছি, মার সাথে মিথ্যে কথা বলছি, ঠিক আছে, আর সব কিছু তো মাই আগে জানবে, এটাই স্বাভাবিক। আর আমার মা ছিল আমার বন্ধুর মতো, আর আমাকে বেশি আদর করতো, আমাদের 3 ভাইয়ের মধ্যে আমি বড়। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, নিচে নামলাম, মাকে বললাম যে ঠিক আছে তুমি আমাকে নিয়ে টেনশন করো না, আমি এখন বেরোচ্ছি। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই
ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা জীবন গল্পগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর বারণ পরে প্রায় 3 দিন হয়ে গেল, ওর সাথে টুকটাক কথা হয়। 3 দিন পরে আমি ওকে ইয়েস বলে দিলাম। তখন আমি বাইকে ছিলাম। বাইকে আমি যখন মাধবপুর যাচ্ছি, মানে আরেকটা জব তুকাইতে, ঠিক আছে, আরেকটা জব তুকাইতে তখন আমি ফোন দিছি ওকে। ফোনটা দিয়ে আমি অ্যাক্সিডেন্ট করে ফেলছি। আমার এই হাতটা ভেঙে যায়, ডাইন হাতটা এখনও ভাঙা আছে, ওই যে হাতে মিল নেই। তা আমি প্রচণ্ড একটা লেবার একটা মেয়েকে বাঁচাইতে গিয়ে, বাগানের একটা মেয়েকে বাঁচাইতে গিয়ে গরু নিয়ে পার হইতেছে, আর ওর সাথে ফোনে কথা বলতেছি। হেলমেটের ভিতরেই ফোন ছিল, কনসেন্ট্রেশন অন্যদিকে ছিল। হ্যাঁ, তখন ওর সাথে কথা বলতেছি, আর আমি ফোনের মানে কথা ধ্যানে পড়ে গেছি, অ্যাক্সিডেন্ট করে ফেলি। আমার তখন সেন্সলেন্স, আধা ঘন্টার সেন্সলেন্স ছিল না মাথায়। আমি উঠে দেখি আমি কোথায় আছি কি না। পরে দেখি বাগানের এক মহিলারা আমাকে চটি দিয়ে বাইদে দিছে হাত বাইদে, হ্যাঁ হাত বাঁধছে, বাইদে আমাকে মানে পানি দিতেছে মাথায়। তখন হঠাৎ করে চেঞ্জ আসছে, জারি ওরে তো আমি ফোন দিছিলাম, ওই তো টেনশন করতেছে, ফোন তো মানে অনেকক্ষণ ধরে ফোন দিছে। আমি কি করছি, এই অবস্থায় ওরে ফোন দেওয়াতে শুরু করলাম। আবার ফোন দিয়ে বললাম আমি তো অ্যাক্সিডেন্ট করছি। ওই অ্যাক্সিডেন্টের কথা শুনে সে একই কান্না, মানে কান্না আর থামি না। ওই যে কান্না করতেছে, বাড়ির মহিলারা আমি শুনতেছি মোবাইলে, ওর বলতে তোর কী হয়েছে, তুই কেন কান্দাছি, মানে একদম উঠানে, গ্রামের বাড়িগুলো কিন্তু উঠান ছিল, উঠানে কান্না করতেছে একদম। ওর ভাবি তারা বলতেছে যে কী হয়েছে, কয় না আমি একটা ছেলেকে ভালোবাসি, ওই অ্যাক্সিডেন্ট করছে, মানে সবার সামনে বলে দিছি এই কথা। বলে দেওয়ার পরে আমি ফোন কাইটে দিছি। এই হাত ভাঙা নিয়ে আমি আবার আমার এলাকায় আসছি। আসার পরে আমাকে মা বললো যে কী করে অ্যাক্সিডেন্ট করলি। আমি বললাম যে এইরকম করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাগানে একটা মেয়ে যাইতে গিয়ে। তখন ওই আবার আমাকে ফোন দিল, কান্না করে বললো যে তোমার কমছে কিনা। আমি তখন ছাদের উপরে গিয়ে ফোন রিসিভ করছি। আমি হ্যাঁ চটিতে বাই দিয়েছি, আমি ডাক্তার দেখাইছি, 40 দিন একটু রেস্ট নিতে বলছে। 40 দিন কিছু করতে পারবো না। তা আমার ভাইয়ের একটা বাইক ছিল, আমার ছোট ভাই, ওর বাইকটা নিয়ে আমি চালাইতাম। আমার জবের একটা সাইকেল ছিল, এটাই দুইটাই। তখন আমি ওই সাইকেল দিয়ে আবার ওর সাথে কথা বলার জন্য, যে বাসায় কথা বলা যাইতেছে না, তখন আমি হাত ভাঙার মধ্যেই সাইকেল নিয়ে ওর সাথে চলে গেছি একটু দূরে কথা বলার জন্য। কথা বলার সুবাদে ওর ভাবি ফোনটা আমাকে ধরলো। ধরার পর বলতেছে যে ভাই তুমি কে, আমি চিনি না, তোমার নাম কি। আমি বললাম যে আমার নাম বাদল। কয় তুমি আমার মানে ননদকে কতদিন ধরে চিনো। আমি বললাম যে আপনার ননদকে আমি চিনি 1 বছর হয়, 8 মাস পেরিয়ে 1 বছর পা দিতেছি, 10 মাসের মতো। তখন বললো যে ঠিক আছে, অনেকদিন ধরে কথা বলো, ওর সাথে তোমার কিসের সম্পর্ক। আমি বললাম ওর সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক, যেটাকে বলে গভীর ফ্রেন্ড, ঠিক আছে। কই গভীর ফ্রেন্ড তো ফ্রেন্ড কি বলে, একটা ছেলে একটা মেয়েকে ফ্রেন্ড কি করে বলে, ঠিক আছে, একটা নারী, তুমি একটা পুরুষ, এটাতে আবার কি ফ্রেন্ড হয়। তখন আমি মানে থমকে গেছি ওনার কথায়, মানে আমার মুখে কোনো কথা বাড়িতেছে না। তখন একটু পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা ওই জানে, আপনি ননদকে জিজ্ঞাসা করেন। আমার ননদকে কি জিজ্ঞেস করবো, সারা বাড়িতে ওকে নিয়ে বিচার। হ্যাঁ, আমাদের গ্রামে ওর চাচারা এক লাইনে বাড়ি, এক কাতারে, ওই উঠানে কাঁদতেছে তোমার এই অ্যাক্সিডেন্ট দেখে। কি হয়েছে, এর আগে কি আপনাদের দেখা সাক্ষাৎ হয়েছে? না না হয় নাই, ফোনেই, আচ্ছা ফোনেই সব।
আচ্ছা তখন আমাকে বলতেছে যে ভাই উঠানে পরে কাঁদতেছে। তখন আমি বললাম যে আমি তো এটা জানি না, আচ্ছা ঠিক আছে আপনি ওরে আইলে বললেন আমাকে ফোন দিতে, হুম, ঠিক আছে। তারপর আমাকে ফোন দিল হয়, দেওয়ার পরে ওই আমার প্রতি খুব রাগ, কান্না করছে করে রাগ, তুমি কেন ভাবিকে বললা কোনো সম্পর্ক নাই, হ্যাঁ এই না আমি তোমাকে ভালোবাসি তুমি এটা বুঝো না, তুমি অ্যাক্সিডেন্ট করার পরে আমি কীভাবে কাঁদতেছি, এখন আমার বাড়িতে আমার উপরে বিচার, আমার উপরে বিচার, মানে আমি কেন একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক করলাম। হুম, তো সেটা তো আমিও বুঝি, যে আমি এখন মানে ভয়ে কাটাচ্ছি। ওই যখন এই কথাটা বলছে তখন আমি আরও ভীত হয়ে গেছি, মানে ভয় এসে গেছে। মানে ভয় আসতে গিয়ে আমি বলছি যে ঠিক আছে ফোনটা রাখো, আমার হাতটা ব্যথা করতেছে, আমাকে ডাক্তার কিছু ওষুধ দিছে, অ্যান্টিবায়োটিকগুলো খাইতে হবে, আমি খাইয়ে নেই। তখন আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি খাইয়ে আমাকে ফোন দাও ইমিডিয়েটলি, কথা আছে তোমার সাথে। তখন আমি কি করলাম, কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে ওকে ফোন দিলাম, দেওয়ার পরে বলতেছে কালকে আমার বাড়িতে বিচার, তোমাকে আসতে হবে, হুম। ঠিক আছে। এর আগে দেখা হয়েছে আপনাদের দুজনের না। সাথে? কারোর সাথে কারোরই দেখা হয় না? কারো হয় নাই, শুধু ফোনেই। এটা কি একই এলাকায় ছিল? একই এলাকা নয়, আমার এলাকা থেকে ওর এলাকায় যাইতে 2 ঘন্টা সময় লাগতো। তখন আমাকে বললো যে ঠিক আছে তোমাকে কালকে আসতে হবে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি কালকে আসবো কিনা সেটা তোমাকে জানাবো। যদি না আসো আমার সাথে সম্পর্ক ক্লোজ, সেখানেই ক্লোজ, আমি চোখের পানি ফেলাইছি তোমার জন্য কান্নাকাটি করছি, এখানেই ইতি। আমাকে বলতেছে যে এইখানে ইতি, হয়তো তারা আমাকে বিয়ে দিবে অন্য জায়গায়, ঠিক আছে, তুমি আর আমাকে পাবে না, হুম। ঠিক আছে। আর তুমি আমাকে কখনো দেখোনি, আমিও তোমাকে দেখিনি, হ্যাঁ তো এইখানেই রইলো। তুমিও ভাবছো যে আমাকে যেহেতু দেখোনি আমি কালো না ধলো, ঠিক আছে, হ্যাঁ শুধু ফেসবুকে শুধু আমার না দেখছো আর কিছু দেওনি, ঠিক আছে। যাকে কথা বলে সে ফোন ফেসবুকের ছবি ছিল না ওর? না, তখন ছবি দিত না, মেয়েরা দিত না, চাইলেও দিত না, কিংবা ফেসবুকে ছবি আপলোড করতো না, এখন তো অনেক মেয়েরাই করে। জি। আচ্ছা যাক, তারপর এই রেখে দিল, দেওয়ার পরে আমি রাত্রে একটা টেনশনে পড়ে গেলাম। আমি তখন সিগারেট খাইতাম না, এই টেনশনে এই ভয়ে, মানে আমি একটা মুসলমান মেয়ের সাথে সম্পর্ক করছি, মানে যে কি করব আমি এখন। হুম। তখন আমি সিগারেট দোকানদারে বললাম যে ভাই একটা সিগারেট দেন আমারে, কোনটাতে ক্ষতি কম হইব। তখন দোকানদার আমাকে আইসা বললো যে সিগারেট তো ক্ষতি সবগুলাই। আমি বলছি আমাকে নীল প্যাকেটের সিগারেটটা দেন, কয়টা ক্ষতি কম হইব। তখন আমি সাথে টানতেছি, মা আমাকে ডাকতেছে যে ভাত খাওয়াইয়া। আমি বলছি আইতেছি, আমি একটা জবের জন্য আরেকবার অ্যাপ্লাই করছি, কথা বলতেছি। এখন আমি কি বলবো যে রাত সকাল, মানে টাইম চলে যাচ্ছে, মানে সকাল হয়ে যাবে কিংবা বিকাল হয়ে যাচ্ছে, এইরকম একটা টেনশনে পড়ে যাচ্ছি। পরবর্তীতে রাত্রে 3টার সময় ও আমাকে একটা SMS দিল, আর ফোনটা বদ্ধ ছিল, খুলে আমাকে একটা SMS দিছে যে খেয়ে ফেলবো আমি কালকে। আমি বলি যে কি বলো, যে খেতে যে ওষুধগুলা দেয়, হ্যাঁ এইগুলা, তা আমরা তখন চিনতাম না, কি আমি চিনতাম না এগুলা, পরে বুঝলাম যে এটা একটা মানে পোকামাকড়ের জন্য একটা বিষ, ঠিক আছে। তখন আমি দুইজনকে জিজ্ঞাসি, ওনারা বললো যে এটা বিষ জাতীয়। তখন আমি টেনশনে পড়ে গেলাম যে ওর জন্য আমি উন্মাদ, যে ভাবলাম যে হয় যদি এরকম একটা কাজ করেই ফেলে, কিংবা আমার জন্য এতটা কান্নাকাটি করলো, মানে আমি ওর প্রতি একটা মায়া পড়ে গেছি, যেটাকে বলে যে একদম নিজের শরীর কাটতে যেরকম ব্যথা পায়, মানে এরকম ব্যথা আমার শুরু হয়ে গেছে। সারা রাত আমি ঘুমাতে পারিনি। সকালে তাড়াহুড়োকা বলে করে, মানে আমি 6টার সময় বেরিয়ে গেছি বাসা থেকে, আমার মা জানে না গেট, তখন আমি নিজে লাগিয়ে চলে আসছি। তখন সিএনজি রিজার্ভ করলাম প্রায় 1500 টাকা দিয়ে। আপনার সাথে কেউ ছিল ওই সময়টাতে? না, আমার সাথে কেউ ছিল না, শুধু আমি একা। আমি তখন 6টার সময়, একজন আমার এলাকার সিএনজি চালাতো, শুধু ওই জানতো, যে ওকে বলছি যে আমি একটু মৌলিবাজার যাবো, কিন্তু কোথায় যাবো ও জানে না। তখন আমি ওকে নিয়ে চলে গেলাম ওই জায়গায়, গিয়ে ওর কলেজের সামনে বসে রইলাম। আমাকে ঠিকানা দিল, কলেজের সামনে বসে রইলাম। বসে রওয়ার পরে ফোন দিচ্ছি তো দিচ্ছি, মেসেজ দিচ্ছি, হ্যাঁ ওই সেদিন আবার ফোন খুলছে, এর আগের দিন ছিল। খোলার পরে আমাকে বলতেছে যে কোথায় আছো। আমি বলছি যে তোমার কলেজের সামনে, কিংবা বলছো যে কলেজ আর স্কুলের পাশাপাশি যেটা তোমাদের কলেজ, এখানে আছি। কত তুমি আমাদের স্কুলের গেটে আসো, এটা তো কলেজের গেট, স্কুলের গেটে আসো। আমি স্কুলের গেটে গেলাম, তখন সেলুনে ঢুকলাম, গিয়ে মাথাটা আশ্রয় নিলাম, আশ্রয়ে মুখটা ধুয়ে টিস্যু দিয়ে পরিষ্কার করে আবার বাইরে চলে আসলাম। দেখি চলে আসছে ওরা 3জন বান্ধবী। তখন আমি ওর জন্য 01711 একটা সিম নিয়েছিলাম। তারপর আমি ওরে যখন কাছে আসলো, ওর মুখটা হিজাবে
ঢাকনা, আমার মুখ দেখি না, পেজ দেখি না, হয়তো আমার পেজ ছবি দেখলো। ওর মতে ঠিক আছে, আমার চাচাতো ভাই হাসতেছে, তোমাকে বাড়িতে নিয়ে যাব, ঠিক আছে, বাড়িতে নিয়ে যাবো। আমি যা যা বলছি তুমি কি রাজি? আমি এর জন্যই বাড়ি থেকে পিছের দরজাতে পালিয়ে আসছি, যাতে তোমাকে কথাগুলো বোঝানোর জন্য, কি করে ওদের কাছে কি বলবে, ঠিক আছে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কে আসবে এখন নিতে? আমার চাচাতো ভাই একটা আছে, ওই আসবে, তোমাকে নিয়ে যাবে, আর আমি এখান থেকে চলে যাবো। আর বাড়িতে আমাদের নদী দিয়ে এই প্রথম দেখলেন মেয়েটাকে আপনি? হ্যাঁ, এই প্রথম। আমি দেখিনি স্পষ্ট করে, হিজাব লাগানো আচ্ছা, মুখে, আমি শুধু আপনাকে চোখটা, দেখছে সে? হ্যাঁ চোখটার কপালের কিছু অংশ আর পাটাই দেখছি, আর হাতটাই দেখছি। তখন আমি বলতেছি ঠিক আছে, তোমাকে অনেক দিন পরে দেখলাম, এবার দেখা হলো, কিন্তু আমি তো তোমার মুখ দেখিনি। আমাকে বলছে যে ঠিক আছে মুখ দেখবা, তো আমি সকালে কিছু খাই নাই, চলো হোটেলে যাই। তো হোটেলে গেলাম, ওর বান্ধবী ছিল, তখন সবাইকে দিলাম, তখন ওই মুখের পেস্টগুলো আমি দেখলাম, ঠিক আছে। দেখার পরে আমি বললাম যে তোমার মুখে মেকআপ লাগানো, তুমি তো পার্লারে গেছিলা? হ্যাঁ, আমি সকালে এসে আমার বান্ধবীকে নিয়ে পার্লারে গেছি। তুমি যদি আমাকে আবার চয়েস না করো, আমি তো পাগল, এগুলো বলি নাকি? পরে এই কথা বলার পরে ওর এই প্রথম দেখলাম, আমি দেখলাম, হয়তো আমাকে আগে দেখে ফেলছে আমি যাওয়ার পরে। তারপর ওর চাচাতো ভাই আসলো, তো চাচাতো ভাই আমাকে নিয়ে গেল ওর বাড়িতে। ওই আমাকে বললো যে তুমি আমার চাচাতো ভাইয়ের সাথে চলে যাও বাড়িতে, আর আমি পিছিয়ে দিয়ে নদীর পাড়ে একটা রাস্তা আছে, আমি তখন বাসায় যাচ্ছি। হ্যাঁ, আমি বাড়িতে গেলে তোমার সাথে দেখা হবে উঠানে, যখন তারা বসবে ময় মুরব্বী। আমার তো ভিতরে ভয় যে আজকে কি ওনারা আমাকে এখানে পিঠে, কারণ আমি তো হিন্দু ছেলে। এরপরে ওনারা সব মুসলমান, আবার সবাই এক গোষ্ঠী, গ্রামের গোষ্ঠী তো বড় হয়। আমরা শহরে বাস করি, আমাদের তো কোনো গোষ্ঠী নেই, গ্রামের বাড়িতে আছে, কিন্তু গ্রামের বাড়িতে আমরা যাই না। শহরে আমরা একদম আলাদা, আত্মীয়স্বজন যে থাকে অনেক দূরে দূরে শহরে। আমার ভিতরে খুব টেনশন, মানে আমার চোখে তো পানি আসবে বলে এরকম ভাব। আর আমি শুধু এই উপরে সৃষ্টিকর্তাকে ডাকতেছি যে আজকে আপনি জানেন আমার কী হইব, হয়তো আজকে আমার টুকরা করবো হয়তো নদীতে, সেটাকে আমি এরকম ভাবতেছি। আর ওর ভাইকে বলতেছি যে ভাই আপনি তো আমার পাশে থাকেন, আমি তো একা মানুষ, আমার এখানে কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই, ওনারা যদি আবার আমাকে মায়ের দূর করে, ঠিক আছে, তো ভাই একটা কাজ করেন, আমার হাতে একটা ছবি আছে, আর ঠিকানাটা লিখে দিই, যদি আমার এখানে মানে কিছু হয়, অঘটন হয়, তা আমার বাপ মার একটু খোঁজ দিয়ে নেই, এই নাম্বারটা নেন, আমার নাম্বারটা নেন, আর এই আমার ঠিকানা। ওই ছেলেটাকে আমি ওর চাচাতো ভাইকে এটা দিলাম। ওই হাইসা বলতেছি তোমার কিছুই হবে না, আমি আছি তোমার সাথে, ঠিক আছে, তুমি তো আর দোষ করোনি, সম্পর্ক করছো, তুমি তার বাজে কিছু করো। পরে ওর বাড়িতে গেলাম, আমি সালাম দিলাম, সালাম দেওয়ার পরে একজন মুরব্বী এসে বলতেছে এই সোফায় অনব। তো অনব, তখন আমরা কিন্তু হবিগঞ্জের মানুষ, কিন্তু সিলেটি ভাষার মতো কথা বলি না, ওদের ভাষা আলাদা, আমাদের ভাষা আলাদা, কিন্তু একই বিভাগে বাড়ি। তো আমার বলতেছে অনব, তখন আমি জিনিসটা বুঝি না, আমি দাঁড়াই রয়েছি। দাঁড়ানোর পর উনি আমার ধাক্কা দিয়া সোফায় ঠেলা দেওয়া বসাইলেন, যাই বেটায় অনব, তোর অনব আর কথা কইরাম। আমি তখন মানে অবাক হয়ে গেছি যে ধাক্কা যখন দিয়ে দিছে তা তো ফিটবেই, মানে এটা নিশ্চিত মায়ের আজকে খাবো, মায়ের আজকে আমি আমার কপালে লেখা হয়ে গেছে। এই বসার পরেই মেয়ের বাবা মানে লাঠি নিয়ে আসছে পিছন দিক দিয়া, বাঁশদারের পিছন দিয়া। এই ছেলে কোথায়, হিন্দু পোয়া কোথায়, হ্যাঁ এইভাবে মানে করে বাইর কর ঘর থেকে। তখন লাগাবাড়ির আরেকজন ছিল, ওনারা দৌড় দিয়ে আইছে। আমি তখন কি করছি, সুপার যখন বসা ছিলাম আমি উঠে দিছি দৌড়, আমি পিছন থেকে দৌড় দিছি, কারণ আমার জান কাজ করতেছে না, আমি পিছন থেকে দৌড় দিছি। দৌড় দেওয়াতে ওদের টিউবওয়েলের পিছন থেকে টিউবওয়েল ছিল, তখন ওই আমার হাতে ধরে ফেলছে থাপা দিয়ে। তাই তো বলছে তুমি কই যাও, আমি তোমার আব্বু আসছে আমার লাঠি নিয়ে পিটতে, ঠিক আছে, আমার আজকে মারা ফেলবে, ঠিক আছে। তখন আমার বলতেছে ভীত কোথাকার, সাহস নাই তোমার, আব্বা কিসে মেরে ফেলবে, আমি আছি না, তোমার যদি এখানে কিছু, আমি নিজে লাশ হয়ে যাবো এখানে। ওই যখন এই কথা বলছে, বিশ্বাস করবেন না, যা আমি ভাবছি যে আল্লাহ হয়তো স্বয়ং ফেরেশতা নামাই দিছে, আমার সৃষ্টিকর্তা, মানে এরকম একটা ভিতর আইছে যে এই বুঝি ভগবান মনে হয় স্বয়ং কাউকে পাঠাইলো, এরকম মনে হয়েছে। তো এটা যখন মনে হলো, তখন আমি একটু স্বস্তি পেলাম, আমি ঘরে গিয়ে ঢুকলাম। ওর নানিরে পাঠাইলো, ওর ভাবিরে পাঠাইলো। ওর ভাবি আমার কাছে বসলো, বসার পরে পড়তেছে যে তুমি বসে থাকো, তোমার কিছু হবে না, আমরা তোমার পাশে আছি। আমি বসলাম, ওর ভাইও আসলো। ওর ভাই আসার পরে মানে অনেক রাগ, যে আমাকে পিটবেই, হ্যাঁ অনেক রাগ। উনি বারবার শুধু আমার দিকে তাকাচ্ছে আর বলতেছে যে আজ আর হবিগঞ্জ গেছিস না, মানে আমার বাড়িতে আর যেতে পারবো না, আমাকে বলতেছে। তখন সব মুরব্বী, যখন ওর চাচা ওরা আসলো, তখন আমাকে বলল যে তুমি এটা কি করে ওর সাথে
সম্পর্ক জড়ালে। হুম তুমি একটা হিন্দু ছেলে আর একটা মুসলমান মেয়ে, সেটা তো তুমি জানো, আর ওও জানে। হুম। তখন আমাকে বলতেছে যে তুমি তো একটা পুরুষ মানুষ, তুমি কি করে এটা করলে? তখন আমি বলছি যে আমি একটা পুরুষ মানুষ, হয়তো একটা নারী, আমি ক্লাস 10-এ পড়ি, হয়তো ক্লাস 10-এ পড়ে, ওই যথেষ্ট ম্যাচিউরড, বুঝে, আর আমিও বুঝি। কিন্তু কথাটা হলো যে কীভাবে যে করছি আমি আপনাদের কি বলবো। তখন আমি কাঁপতেছি, এবার কাঁপতেছি, আর আমার এইরকম প্রস্রাবের বেগে ধরছে, আমি যে প্রস্রাবও যেতে পারতেছি না, এইরকম অবস্থা, মানে ওইখানেই হয়ে যাবে এরকম একটা হ্যাঁ, অবস্থা। এইরকম অবস্থা। হুম তো আমি কই যে আজকে যে কী হইবে এক সৃষ্টিকর্তাই জানে, মানে এরকম কইতা বলতেছি আর কাঁপতেছি। হুম। তখন ওর আব্বু আমাকে বলতেছে যে আমার মেয়ের ইজ্জত নষ্ট করছিস গ্রামে এসে। হুম। হুম, গ্রামে এসে ইজ্জত নষ্ট করছিস, ইজ্জতের টাকা দিবি তুই, হুম আমার মেয়ের বিয়ে থেকে শুরু করে সব টাকা তোকে বহন করতে হবে। হুম তখন আমি একটা কথাই তখন মানে কাঁপতেছি, তখন আমি বললাম যে এটা তো আপনারা যেটা বলতেছেন মগের মূল্য, হুম আমি আপনাদের গ্রামে আসছি, হ্যাঁ আমি আপনাদের গ্রামের মেহমান, ঠিক আছে, দোষ যদি থাকে আপনার মেয়েদেরও আছে আমারও আছে, আমিও স্বীকার করছি, ঠিক না? আর সম্পর্কটা হয়ে যায়, মানে কীভাবে হয়ে গেছে আমি নিজেও জানি না, আমিও চাইনি আপনার মেয়ের সাথে সম্পর্ক গড়াতে, কিন্তু কি করে যে কি হয়ে গেল আমি নিজেও জানি না। আমি এখন মানে পুরো মেন্টালিসে মানে ভুগতেছি, হুম আর ওর কথা না শুনলে আমি মানে টিকতেই পারি না, মানে থাকতে পারি না, আমার এরকম আনইজি বোরিং লাগে, মানে নিজেকে খুব একা মনে হয়। তখন আমি ওই এখানে বসি, ওনাদের ভাইয়েরা আসলো, সবাই আসলো, চাচা আসলো, মুরব্বী আসলো, আসার পর বলতেছে যে ঠিক আছে তুই মুসলমান হবি। আমি বলতেছি যে এখন পারবো না, কারণ তোর কতদিন সময় লাগবে তুই ক। উনি আবার গ্রামের মেম্বার। হুম। আমি বললাম আমাকে প্রায় 4 বছর টাইম দিতে হবে, কারণ মানে আমি এটা কি আপনি আন্দাজি বলছেন ওইখানে নাকি চিন্তা ভাবনা করে না, আমি বলছেন? চিন্তা ভাবনা করে বলছি, আমি আনতে যে বলিনি, কারণ আমার লক্ষ্য ছিল যে ওকে না ঠকানোর, এটা আমার শুরু থেকে ছিল, আর আমি চাইতাম না যে সম্পর্ক, কিন্তু সম্পর্কটা হয়ে গেছে, আমিও তখন ফেল ওর কাছে, মানে ওকে ছাড়া আর আমার চলবেই না। তখন আমি মাইনে নিয়েছি যে জীবনে যাই হোক ওরে আর ছাড়ুম না, হুম ঠিক আছে, হয়তো কঠিন একটা সময় আমি দাঁড়ামো। তো এই শক্তিটা আমি সঞ্চয় করছি তখন এই বিচারের মাধ্যমে, বিচারে যখন ছিলাম সেদিন আমার এই শক্তিটা আমার ভিতরে সঞ্চয় সৃষ্টি হইলো। হুম তখন আমি বললাম যে আমাকে 4টা বছরের সময় দিতে হবে। তখন এক মুরব্বী হলো যে 4 বছরের সময় তো অনেক বেশি, 4 বছর পরে যদি তুই আমার মেয়ের ইজ্জত নষ্ট করে চলে যাস, হুম আমার মেয়ের সব কিছু নিয়ে, কিংবা আমার মেয়ের ঠগাইলি, তখন আমি বলছি যে আমি আপনার মেয়েকে ঠগাবো না, এটা তো আপনাকে আমি এখন দলিল করে দিলেও আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি ঠগাবো না, এটা আমার মন জানে, ঠিক আছে। আর ওই যদি আমাকে ছেড়ে চলে যায় সেটা ওর ব্যাপার, ও এখানে দাঁড়িয়ে বলতে পারে যে আমার সাথে যা হয়েছে ও আমাকে ভুলে যাবে, আমার তো আর এখানে কোনো হাত নেই, ওকে আমি কিছু বলবো না। হুম তখন মেয়েরে ডাকাইলো তারপর মুরব্বী, যে ছেলের বক্তব্য শুনছি, ছেলের 4 বছর সময় চায়, তাই ছেলের বক্তব্য শুনলাম, আমার মেয়েকে আনুন। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/iloveDhakaFM ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর আমার মেয়েকে আনছে,
আনার পরে বললো যে তুমি কি হিন্দু ছেলেটাকে চাও? তোর মেয়ে বলল যে হ্যাঁ আমি ওকে চাই। হুম। কয় তুমি ভাইবা বলো, এখানে তো তোমার বাপ চাচা দাঁড়ানো, ঠিক আছে? কয় না আমি মন থেকে বলতেছি আমি ওরই চাই, হুম। ঠিক আছে? আর ওই যদি 4 বছর কেন, ওই যদি আরও বলে আমি তারপর ওর অপেক্ষায় থাকবো, ঠিক আছে? তখন এই কথা যখন বললো তখন আমার ভিতরে আরেকটু শক্তি সঞ্চয়। হুম। তখন আমার ভিতরে আইলো যে এখন যদি সবাইকে হয়তো তখন কি মেয়েটাকে আপনি দেখছেন? তখন তো দেখা সাক্ষাৎ, ওই যে কলেজে দেখা হইলো, তারপর বাড়িতে গেলাম। আচ্ছা, সেদিনই দেখা, দেখে ভালো লাগছে মেয়েটাকে? দেখে ভালো লাগছে, Okay. দেখে ভালো লাগছে। আর ওরও আমার ভালো লাগছে। তখন আমার চুলগুলো আরো লম্বা ছিল, আমি তখন মাথায় রবার দিয়ে চুল বাঁধতাম, হুম। অনেক লম্বা ছিল। আর যাক, ওরও ভালো লাগছে, আমার ভালো লাগছে। তখন ওই বললো যে এরকম কথা, তখন দেখি আমার একটা শক্তি সঞ্চয় হয়েছে এখান থেকে। তারপরে ওই মেয়ের মায় আমাকে ওনাদের ঘরে নিয়ে গেছে। হুম। একটু সময় ওনারা কিন্তু বিচারে বসা, হুম। নিয়ে গেছে। আমি একটা গ্লাস শুধু ওই ভাবিকে ঠার দিয়েছিলাম যে আমার গলা শুকিয়ে গেছে, আমাকে প্রস্রাব করতে হইব আর একটু পানি খাইতে হইব। পরে আমি প্রস্রাব করলাম ওর ঘরে গিয়ে, ওদের রুমে যার পরে করে পানি খায়া ওনারা ডাকতেছে, কয় ছেলে নিয়ে আসেন এখানে, বিচার কিন্তু শেষ হয় নাই। হুম। পরে আমি আইছি, আসার পরে আমার কইতেছে যে ঠিক আছে আমরা মাইনে নিলাম, 4 বছর তোমার দেওয়া হইলো, 4 বছর পরে কিন্তু তোমার আর সময় দেওয়া যাবে না। হুম। এখন থেকে মেয়ের ভরণ পোষণ তুমি চালাইবা। আমি ক্লাস 10-এই পড়ি তখন। মেয়ের ভরণ পোষণ তুমি চালাবা, আমরা কেউ টাকা দিব না। কয় হয় একটা মুসলমান মেয়ে হয়ে একটা মালওয়ান ছেলের সাথে সম্পর্ক, হুম। ঠিক আছে? আমরা এটা মানিয়ে নিতে পারতাম না। হুম। তাই যাক, তোমরা যখন কইছো আমরা চাচা আমরা মেয়ে, তখন আর তোমার হাতে তুলে দিতে না, কোনো ভরসা নাই। হ্যাঁ তোমার কাছে তুলে দিতাম, কিন্তু তোমার ভরণ পোষণ নেওয়া লাগবো। ওর কলেজের খরচ, ওর কাপড় চোপড়, ওর সাবান। আপনার ফ্যামিলি থেকে কেউ ছিল, অভিভাবক বলতে কেউ না ছিল? না না, আমার কোনো ফ্যামিলি নেই, কারণ আমি তো বয়ে গেছি। আপনার বাবা বেঁচে ছিল তখন? তখন বাবা ছিল, বাবা এখনো আছে। আচ্ছা, তো আপনার বাবা ছাড়াই আপনার পক্ষ থেকে শুধু আপনাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলতেছে আমাকে ওনারা? নিয়ে এই কথা বলতেছে। হুম। তখন একজন বলতেছে যে ওনারই পাশের ওর চাচাতো ভাই ওই বলতেছে যে আপনারা ছেলের বক্তব্য নিতেছেন, ছেলের গার্জেনকে ডাকান, হুম। ঠিক আছে? তখন মুরব্বী বললো যে ছেলের গার্জেন যদি এখন ডাকাই তো ছেলেরও টুমাইব, ঠিক আছে? ওই ছেলেও লাপাত্তা হইব, ঠিক আছে? তখন এই কথা করার পরে এই চ্যাপ্টার ক্লোজ। আর ফ্যামিলিটা ছিল একটু দুর্বল, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? একটু দুর্বল ছিল। তখন ওনারা মাইনে নিল যে আমাকে বললো যে তুই মেয়েকে চালাইবি, ওর লেখাপড়ার খরচ আর কাপড় চোপড় সাবান তেল সব, আর ভাত খাওয়ার যে মাছ আমরা মাংস দেখার জায়গা এগুলা আমরা খাওয়াইবো, তোর কিন্তু এই খরচটা নিতে হইব। তুই মেয়ের এখন আমরা এই মেয়ের এইগুলা দিব না, আর নইলে মেয়ের আমরা মায়ের দূর করুম, নাহলে জেসানো বিয়ে দিয়ে দিব। এই ভয়ে আমি কি বলছি তখন বিচারে বলছি আচ্ছা ঠিক আছে আমি লেখাপড়ার খরচ আর সাবান তেল সব আমি দিব। আমি ওইখানে তখন রাজি হয়ে যাই, এই সবার মধ্যে সবার মধ্যে আমি রাজি হয়ে যাই। এটা অদ্ভুত বিচার হলো না এটা? আমি বুঝলাম হ্যাঁ, না। অদ্ভুত, আরো অদ্ভুত হচ্ছে। তো একজন বলতেছে যে একটা কাগজের টুকরা আনো, এই মোড়ের কাছ থেকে একটা ওর কাছ থেকে লিখিত রাখি, ওই যে এগুলা দিবে, ঠিক আছে? কি হাস্যকর! হ্যাঁ, তো ওনারা আনলো। এটা তো কাগজ করলে ওনাদেরই বিপদ হবে আরো, আইনের জায়গা থেকে। আচ্ছা যাক, আমি বুঝে তো নাই এটা হয়তো, আসলে হ্যাঁ। এই সময় নেইনি, পাগল ছিলাম হুম। ওর জন্য। ওনারা কাগজ আনলো, বললো যে একটা ছবি দাও। আমি বলছি আমি ছবি নেই আমার কাছে। তো একজন বলতেছে একটা ছবি তুলে নাও। আর বলছে না ছবি লাগবে না, হয় সই দেখ। এটা ওর তো চালাকি ছিল, আমি বুঝতে জাস্ট পারিনি। আপনাকে ভয় দেখানোর জন্য করছে। হ্যাঁ। যাক, আমার হাতে লেখানো আমার দস্তখত নিল সাদা স্টাম্পে কাগজে। নেওয়ার পরে আমার বাবা আমার মার সব কিছু নিল, মানে আমার ভিতরে একটা ভয় সৃষ্টি করে দিল যে আমি একটা দায়বদ্ধ হয়ে গেলাম। তখন আমি এখানে কথা দিয়ে তখন আমাকে ওনারা খুব আপ্যায়ন করলো। বিচার তখন শেষ, আমি যখন সই দেওয়ার পরে হুম। তখন ওর বাপও ওর আব্বাকে দেখি যে নাই, ওর আম্মা ঘরে। ওর নানি আমাকে বলল যে আসো এই দিকটা। গেলাম, ওনারা আমার খাওয়াইলো। তখন বললো যে গরুর মাংস খাইতে। আমি তো মানে কাঁপতেছি, না খাইলে আবার না খাইলে আবার কোনটা করে, ঠিক আছে? আমি মানে এইরকম একটা সিচুয়েশনে ছিলাম। আমাকে বলতে গরুর মাংস, কিন্তু আমি গরুর মাংস কোনো সময় খাই নাই। হুম। এখন আমি কই হাই রে, এই কি সম্পর্ক আমি জড়াইলাম, এখন আমার গরুর মাংস খাইতে হবে। গরুর মাংস যদি না খাইতে আমার সম্পর্ক থাকবে না, ঠিক আছে? ও আবার কষ্ট পাইবে, তো ওরা আবার কইব যে কি পোলার সাথে সম্পর্ক করছিস, ও হয়তো গরুর মাংস খায় না, তো 2 দিন পরে মুসলমান হইব কই থেকে। এরকম একটা টেনশনে আমি পড়ে গেছি। তখন আমি গরুর মাংস এনে দিই, এই বড় বড় টুকরা, এটার দিকে চাইয়ে আমার দেখি দম আটকে যেতেছে, কারণ যেটা খাই না এটা তো আনিজি লাগবেই।
তা আমি ওকে বলতেছি যে আমি এটা কি করে খাবো, কয়ে খাও সমস্যা নেই, একটু একটু করে খাও। তা ও এবার আসছে পাকা নিয়ে, তখন কিন্তু কেউ নেই, একমাত্র নানি বসা হুম। আর ভাবি বসা। হ্যাঁ মানে জামাই আদর যেভাবে করে না, হুম। এরকম ভাবে আমাকে ঘরে বসাইছে। তাই আমার সাথে যার সাথে সম্পর্ক হয় হাত পাকা দিয়ে পাইল দিচ্ছে, হুম। আর আমাকে বলতেছে আস্তে আস্তে ছোট ছোট টুকরা করে খাও, অল্প করে খাও, ভালো লাগবে দেখবা, ঠিক আছে। তা আমি একটু করে নিচে দিকে গন্ধ করে, মানে কিরকম একটা ঘ্রাণ করে ঘাসের না কি, মানে আমার ভিতর থেকে যেমন সব আসতেছে বলে এরকম অবস্থা। হুম। তখন এক টুকরা মুখে দিতেই আমার বমি হয়ে পড়ছে। বমি আসছে যখন, খুব স্বাভাবিক অভ্যাস নাই। হ্যাঁ হ্যাঁ, তখন আমার বমি আসছে যখন, তখন মানে আমার চোখে তো পানি চলে আসছে বমি করাতে, আর কীরকম লাগতেছে। তখন আমি বললাম যে আমার জন্য একটু টক দাও, একটু লেবুর টুকরা হলে হবে, ঠিক আছে। তো লেবুর টুকরা আনলো, পরে যাকে আমি বলছি যে আর খাবো না, এনাফ নাও। তাই আমাকে ওই বলতেছে যে তুমি খাইতে পারলে না, তুমি বমি করছো, আমার নানিরা বলবে যে তুমি গরুর মাংস খাও না। আমি তো অবশ্যই, আমি গরুর মাংস খাবো কি করে, তোমার সাথে সম্পর্ক হয়েছে, আমি কোনো কারণ তোমাদের দেখি নাই, হুম। আজকে দেখলাম, আজকেই সব কিছু, আজকেই গরুর মাংস, হ্যাঁ সবগুলি আনছো, এটা কি কোনো প্রেমের পরীক্ষা হইলো নাকি? এরপরে সই রাখছো, সব কিছু দেওয়া লাগবো, কয় তুমি কি পারবে না আমার জন্য কষ্ট করতে? আমি অবশ্যই, মানে ওই যখন আমাকে চোখের পানি আসবে আসবে বলে এরকম করে কথা বলে, আমি তখন অচিরেই বলে যে হয় দেশটাই তোমার, এই পৃথিবীটাই তোমার, আমি পারো, মানে এরকম সিচুয়েশন আর কি। ওকে। তখন আমি কি করছি, বললাম যে আচ্ছা ঠিক আছে, আজকে হয়তো আমাকে বিদায় দাও। তখন আমার মানি ব্যাগে ছিল 1,000 টাকা, আমি ওকে 500 টাকা দিছি, দিয়ে বলছি যে কালকে যদি স্কুলে যাও খরচ করে হাতে রেখো, একটু একটু করে খরচ করো, ঠিক আছে, বেশি খরচ করে না আবার। তা আমি সেই সময় থেকেই ওই যে টাকা চাইছিল, এরপর থেকে আমি ওরা দেওয়া শুরু করি, বুঝছেন, এটা আমারই ব্যর্থতা, এর জন্য আমি দায়ী। টাকা দিলাম 500, দেওয়ার পর আমি বলছি যে একটু একটু করে খরচ করবা, আর যখন তোমার যেটা ভালো লাগে এটাই না খাইবা, দুধ খাইবা, শরীর ভালো থাকবো, স্বাস্থ্য থাকবো, আর মুরগের না খাইবা। আমি মাংস খুব পছন্দ করতো, গরুর মাংস, আমি মাংস আনবা, এসব মাংস কেজি 200 টাকা 250 টাকা ছিল। এরকম করে টাকা দিয়ে আমি বাড়ির রাস্তা দিয়ে আসতেছি, ওর ভাই আমাকে বাজারের সামনে পাইছে, পাইয়া বলতেছে যে তোরে কি কইমু, তোর ভাগ্যটা অনেক ভালো, আমার মাথায় হাত দিয়ে বলতেছে যে তোর ভাগ্যটা অনেক ভালো, কিন্তু একটা দিন তোরে ভাটে পাইলে তুই বুঝবি আমি কি জিনিস, ঠিক আছে। তখন আমি আর কিছু খুব বলি নাই, আমি কাঁপতে কাঁপতে আমার কক্ষে লাগছে যে এখানে জায়গা আমি স্থান ছাইরে দিই। তখন আমার এক ভাই ছিল, বড় ভাই, ওনার ফোন দিছি, ভাই আপনি কই? আমি শ্রীমঙ্গলে। আমি কই তুই? আমি এখন আর ফোন দিয়ে বলছি না যে আমি ওইখানে ছিলাম, মৌলভীবাজারে ছিলাম। আমি ওনাকে না বলে, না আমি এমনি ফোন দিছি, কারণ ওই যদি আবার বলে দেয় যে হয় মৌলভীবাজারে, তখন আমার বাসায় খবরটা যাবে, তখন আমি আবার আরেক বিপদে পড়ে যাব। তখন আমি এখান থেকে চলে আসি। তারপর ওর সাথে যখন আমার সম্পর্ক একটা তৈরি হয়ে গেল, ও আমাকে মাঝে মধ্যে বলতো যে তুমি মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও, হইলে আমি আসতেছি। এরকম করে আমি নিজে দোকান দিলাম, আমার দোকান, বড় দোকান দিয়েছিলাম, আমি ডিলারের ব্যবসা করতাম মোবাইলের। তখন মোটরোলা একটা ফোন ছিল প্লাস্টিকের ছোট, এটাকে আমরা কার্টো সেট বলতাম, কালো করে। আপনি সেটা ব্যবহার করছেন কিনা আমি জানি না, বাংলাদেশের সবাই মানুষ ব্যবহার করছে। তখন বাটমের নীল বাটম জ্বলতো। তখন ওই মোবাইল কোম্পানি আমি তখন একটা ডিলার নেই, হ্যাঁ, খুব কষ্ট করে আমার চাকরির, আমার বাবা আমার মা আমাকে দেয়, আমার টাকা নিয়ে আমি ব্যবসাটা দিয়ে অনেক বড় করি। বড় করার পরে এটা আসলে ওর ফ্যামিলির চোখে পড়ে যায়, ওর চোখে পড়ে যায়। তখন ওর সাথে আমার মানে প্রায়ই আমি সপ্তাহে 3 দিন দেখা করতাম, শুধু সিএনজি, লাইটেস, কার এগুলা নিয়ে ওর কাছে আমি যাইতাম, ওরে খরচপাতি দিতাম, টাকা পয়সা দিতাম, তেল সাবান থেকে শুরু করে। এইভাবে চলতে লাগলো বছরের পর বছর, মানে এইভাবে আশা শুধু সে বসবে আর আমি ওকে আনবো। আর আমার ভিতরে একটা বই ছিল যে আমার মা তো এখনো জীবিত। পরবর্তীতে একদিন আমার মা, হ্যাঁ বুঝিনি, বাবাকে ভয় করতেন না? বাবার সাথে তো তখন কথাই হতো না, বাবা তো কোর্টের কাজে ব্যস্ত, উনি তো ছিল জজ কোর্টে সিভিল সার্জনের জব করে, আচ্ছা ঠিক আছে, উনি তো ব্যস্ত, উনি সকালে যাইতো বিকালে আসতো, এর মধ্যে বাবার সাথে তেমন একটা দেখা হইতো না, মাঝে মধ্যে একটু দেখা হইলে। আর মা তো বেশি ভালোবাসতো, বাপরে কিছু বলতো না, এরকম। তো একদিন মার কাছে ধরা খেয়ে গেছি, মায় মানিব্যাগে ছবি পাইলো, পাইয়া ঘরে আবার একটা নামাজ শিখার বইও পাইয়া গেল। তখন আমার মার ভিতরে মানে
প্রচণ্ড রাগ। সেদিন আমাকে বলতেছে যে একটু তাড়াতাড়ি বাসায় এসো, দরকার আছে, আলাপ আছে। তখন থেকে আমার ঘন্টা বাজে গেছে 12টা রাস্তায়। আমি কিরে আমি কি ফালা এলাম। তখন আমাদের এলাকায় হয়েছে কি, সেদিন ইলেকশন ছিল। হ্যাঁ, আমাদের এলাকায় ইলেকশন ছিল। তখন চেয়ারম্যান ছিল আলহাজিকে ঘোষ ভাই। তো সেদিন ভোট কেন্দ্রে যাওয়ার সময় হঠাৎ আমার এই কথা বলতেছে। তখন আমার মনে হয়েছে যে আমি আমার মোবাইলের মেমোরিটা আর ওই যে এই বইটা, আর আমি এটা মানে সামান্য সামান্য মানে খুলে ওর কথা মতো মানে বলতাম। তখন তো আমি পুরোপুরি পারতাম না, তখন বই থেকে বলতাম। ঠিক আছে, একটু একটু করে এইভাবে চর্চা করলে শিখে যাইবা, এরকম। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর। তখন বাসায় গেলাম। যাওয়ার পরে আমার মা রীতিমতো কেঁদেই ফেলছেন। কবিরাজে বলছিল আমাকে যে আমার একটা ছেলে আমার উদর থেকে চলে যাবে। এই সর্বনাশা কালটা মনে হয় তুমি। তখন আমি কিছু বলি না, আমি মাথা নুয়ে রাখছি। তখন বললো যে মেয়েকে এই ছবি খায়। তখন আমি বললাম যে আমি একটা মেয়েকে সাথে সম্পর্ক, মেয়েটা মুসলমান। তখন আমার মা আমাকে একটা চর মারলো। চর মারার পরে বলল যে এটা কোন ধরনের কথা, এটা কোন জায়গায় পাইছো তুমি, যে মেয়ের সাথে তুমি জানো না তুমি কিরকম, কি জাত, কি ধর্ম। তখন আমি আমার পায়ে ধরে নিই যে আমার কিছু করার নেই, এখন আমি কি করব। আমি এরকম সিচুয়েশনে দাঁড়াইছি, এখন ওর সাথে আমার দেখা না করলেই চলে, কথা না বললেই হয় না। ঠিক আছে, কিন্তু টাকা পয়সা দিয়ে দিই, এই কথা বলি না। এইগুলা পরে যখন এই কথা বললাম, পায়ে ধরলাম, তখন আমার মা আমার সাথে প্রায় পুরো 2 মাস কথা বলিনি। 2 মাস শুধু খাবার দিছে উনি, আমার বোনকে দিয়ে দিয়েছে। মাকে কি বলছিলেন যে আপনি মুসলমান হবেন এরকম কোনো কিছু? না, আমি এরকম কথা বলি নাই, কারণ উনি তো রেগে টায়ার্ড, ওনার শরীর কাঁপতেছে। আর আমি যদি সেই সময় মানে মুসলমান হওয়ার কথাটা বলতাম তো হয়তো স্ট্রোক করতেন। ঠিক আছে, আমি ভয়ে ওনাকে বলিনি। ওনাকে একটা মিথ্যে মানে অজুহাত দিয়ে বুঝাইছি যে আমি এরকম করবো না, তুমি ওনার তো টেনশন করো না। কারণ কোনো সন্তানই চায় না যে মার অমঙ্গল, কিংবা কোনো মাই চায় না ছেলের অমঙ্গল। সেজন্য ওটা বুঝিয়ে দিয়ে আমি বাইর হয়ে গেলাম। বাইর হওয়ার পরে আমি ওকে বললাম যে আজকে যে পরিস্থিতিতে দাঁড়াইছি, তোমার সাথে সম্পর্ক প্রায় আমার অনেক দিন, প্রায় 6 বছর তখন হয়ে যায়। ওর সাথে সম্পর্ক আমার টোটাল 1 যুগ, 12 বছর। বললাম যে অনেক দিন হয়ে যায়, আমার কথা হচ্ছে যে আমরা লুকিয়ে বিয়ে করে ফেলি। ঠিক আছে, এটা তোমার আর আমার ভিতরে জানা থাক। ঠিক আছে, ও আমাকে বললো কি যে ঠিক আছে লুকিয়ে বিয়ে করবে, আচ্ছা আসো, কোনো কাগজপত্রে নয়, মাজারে গিয়ে বিয়ে করবে। আর আমি একটু ছোটো থেকে কি বলবো, হিন্দু ঘরে জন্ম, কিন্তু ছোটো থেকে আমি একটু মাজারের প্রতি দুর্বল ছিলাম। আমার ফ্রেন্ড সার্কেল ছিল সবাই মুসলমান, আমার কোনো হিন্দু ফ্রেন্ড সার্কেল খুবই কম ছিল, বন্ধুবান্ধব সব মুসলমানই ছিল। তো আমার শৈশবটাই কাছে এরকম। তখন আমি কি করলাম যে ওর কথা রাজি হয়ে গেলাম। ওরে আমাদের এলাকায় অলিপুরে আমি জব দিলাম, ও জব করবে। জব করবে, এখানে আমি জব করব আর মাজার সাক্ষী রেখে তোমাকে বিয়ে করে এখানে সংসার করব।
আমি বললাম যে এই বিয়ে করে মাজারে সাক্ষী রেখে কিন্তু সমস্ত কাগজপত্র চাইবে তাই না, হুম এটার কি করবে? কয়টা পরে করা যাবে, ঠিক আছে কয়েকদিন যাক। আর এই মুহূর্তে যদি বিয়ে করে ফেলি তো আমার আব্বা গলায় ফাঁস দিবে। হুম তখন আমার কিন্তু ভিতরে একটু সন্দেহ ঢুকে গেল যে আমাকে মানে ওই মাজারে বিয়ে করবে কিন্তু অথচ কাগজপত্রে বিয়ে করবে না। তার মানে হুম। এটা একটু এরকম লাগতেছে আমার কাছে, সন্দেহ যাবে বল যে ওর আব্বা, আমি হিন্দু থেকে মুসলমান হবো তো ওর আব্বা গলায় ফাঁস দিবে কেন? হুম আমি এরকম একটা টেনশনে মানে পড়ে গেছি। তখন কি আর করা, আমিও ওরে নিয়ে অলিপুর জব দিলাম, আমি নিজেই জব দিলাম আমার এলাকার পাশে। তখন জব দেওয়ার পরে ওই মাজারে গেল, গিয়ে আমার মাথায় হাত রাখলো, ওর মাথায় হাত রাখলো, রাইখা বলো যে আজ থেকে তুমি আমার স্বামী, এক উপরে আল্লাহ সাক্ষী, আর তুমি সাক্ষী, আজকে থেকে আমি তোমার স্ত্রী, তুমি আমার হাজব্যান্ড। হুম এই কথা বলে সে আমাকে এইভাবে বললো যে বিয়ে এখন বাসা নিতে হবে। ও মানে ও বললো যে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, কাগজপত্র আমরা কয়েকদিন পরে করব। আচ্ছা, মানে দুজনের মাথার উপর হাত রেখে একজন স্বামী বলছে, একজন স্ত্রী বলছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। হ্যাঁ আপনি মাজারে কি জানতেন, মানে আমাদের রিলিজিয়নে বিয়ে করার নিয়ম কানুন কিছু জানতেন আপনি এর আগে থেকে? আমি এর আগে থেকে জানতাম যে কাবিননামা লাগে। আর না, কাবিননামা না হলেও হয়, ধর্মে কাবিননামার প্রয়োজন নাই, কিন্তু সেখানে বিয়ে করার জন্য কিছু নিয়ম কানুন আছে, না সেটা কিছু অন্য নিয়ম বিষয়। কানুন আর যেটা রাষ্ট্রীয়ভাবে কাবিননামার প্রয়োজন হয়। আহ, আপনি জানতেন কিছু, জানতেন না? না জানতাম না। আচ্ছা, আপনাদের ধর্মের কি আছে এই যে সে ব্যাপারে আপনার প্রপার নলেজ আছে যে কিভাবে বিয়ে করে? অবশ্যই অবশ্যই। আচ্ছা ফাইন। তো তাহলে একটা মেয়ে আপনাকে নিয়ে গিয়ে বললো যে তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী, হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আমার মানে সন্দেহ হলো Okay. যে এটা কোন এর আগে ধরনের আপনি কি মানে ধর্ম পরিবর্তন করেছিলেন আপনার বিয়ে করার আগে? বিয়ে করার আগে? হ্যাঁ হ্যাঁ কিভাবে করেছেন? আমি বলি, ওই যখন বললো যে আমি স্ত্রী তুমি স্বামী বললো, হুম বলার কিন্তু কিছুদিন পরে প্রায় আমি একটা বাসা নিলাম। না, তা আপনি বলেন আগে যে আপনি তার আগে কি এই স্বামী স্ত্রী বলার আগে কি আপনি ধর্ম পরিবর্তন করেছেন নাকি তার পরে করেছেন? না না না, আর ওই করে থাকলে এটা কি নিয়ম অনুসারে করেছেন না নিয়ম না, অনুসারে না, করেন, ওই কিন্তু নাকি এরকম মাথায় হাত দিয়ে বলছেন যে ঠিক আছে না, আমি না, হয়ে না, গেলাম না, না, মুসলমান? না। ওই বলার পরে এখানে একটা কাহিনী রয়ে গেছে। তো ওই আমাকে বললো যে যা কখন তোমার বিয়ে করে ফেলছি মাজার সাক্ষী রেখে, আর একমাত্র সাক্ষী হচ্ছে আল্লাহ। হুম, হুম কাগজপত্র যেটা কলমে বলতেছো সেটা হলো সামাজিকতা, সমাজ দেখবে, হুম ঠিক আছে, সমাজের জন্য লাগে কাগজপত্র, আমাকে বলতেছে। হুম তা আমি বললাম যে আমি তো দেখছি অনেকে কাবিনে লেখে 5 লাখ 4 লাখ টাকা দেয়, 2 লাখ টাকা দেয়, এরপরে হুজুর থাকে, ঠিক আছে, হুজুরে বলে মা বলো কবুল কিংবা অমুকের নাম ধরে বলে, আমি টিভি তো দেখলাম। তো এটা কোন ধরনের কথা? কয় না এটা কয়েকদিন পরে কাগজটা করে ফেলবো, তুমি একটা বাসা দেখো। আমি একটা বাসা দেখলাম, সির্ফ বাসা দেখার 2 দিন ও এখানে ছিল, মানে আমি যখন বাসা দেখি 2 দিন থাকার পরে ওই চলে গেছে আমাকে না বলে কোয়ার্টারে। আমি তখন গেছিলাম একটু এলাকাতে, কিছু টাকা পাই একজনের কাছে, হুম ওই এলাকাতে যাওয়ার পরে ওই চলে গেছে কোয়ার্টারে যাওয়ার পরে ওই কী করছে, আমি তখন বললাম যে আমি তখন আমার এলাকায় গিয়ে একটা ফ্রেন্ডের সাথে, মুসলমান ফ্রেন্ডের সাথে আমি বললাম যে বন্ধু এরকম এরকম করে আমার মানুষটা বলতেছে যে মাজার সাক্ষী রেখে বিয়ে হয়ে গেছে, হ্যাঁ মানে এরকম 2 দিন থাকলো থেকে ওই কোয়ার্টারে চলে গেল, আমি কিছু বুঝতেছি না, কয়টা বিয়ে বলে না, হওয়ার মূল লক্ষ্য হচ্ছে তোকে ঠকানোর। আচ্ছা যাক, তখনও আমি মানে ওর প্রতি বহাল ছিলাম, ভালোবাসার যে একটা অন্ধবিশ্বাস ছিল ওর প্রতি, আমি এটা বহাল ছিলাম, যে বলছিলাম যে না আমি যে মানুষটাকে খাওয়াইলাম পড়াইলাম লেখাপড়া করাইলাম, ওই মানুষটা কোনোদিন আমারে ছাইরা যাবে না। আপনি মুসলমান হলেন কিভাবে হলেন? হ্যাঁ, আমাকে শুধু এটা বলেন, নাকি এরপরে এটাও এরকম ভাবে আমি হয়েছে? বলি, এরপরে আমি মধ্যে তো অনেক কাহিনী রয়েছে। তো আমি একদিন কি করছি, ওরে বলছি যে ঠিক আছে আমি অমুক দিন আমি শুনছি আমি কোর্টের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করব, হুম ঠিক আছে, এফিডেভিট করে আমি মুসলমান হব। তখন ও আমাকে বলল যে ঠিক আছে যাও, যদি তুমি এফিডেভিট করে হও তাহলে আর চাকরি করুম না, পরশুদিন থেকেই আমার আব্বা মরুক আর যাই হোক তোমার নিয়ে সংসার করবো আমরা সিলেটে বাসা নেব। হুম আমি গেলাম, ওর কথা মতো করলাম। এফিডেভিট করে করছেন? হ্যাঁ এফিডেভিট করছি, সেটা এখনো বর্তমানে ঢাকায় আছে এফিডেভিটটা। হুম আমি কিছুদিন আগে ঢাকায় ছিলাম,
খুব একটা মানে জীবনের সাথে যুদ্ধ করতে করতে পরবর্তীতে আমার ঢাকায় এসে জব করতে হয়েছে, একটা ছোট্টখাটো জব। তাই আমি কি করলাম, ওই হয়ে গেলাম। তারপর একজন হুজুরে নিয়ে আমি যেটা করণীয় সেটা আমি আমার বিবেক থেকে আমি করছি। বিয়ে করছেন ওকে? হুজুরকে না নিয়ে না, করছেন? মানে আমি যে হইলাম। ও আচ্ছা, আপনি যেভাবে প্রপারলি হওয়ার কথা হুজুরের মাধ্যমেই হয়েছে। হ্যাঁ। আপনার মা এটা জানলো কবে? মা এটা জানছে প্রায় এই ঘটনার প্রায় 10 দিন পরই জেনে ফেলছে। আপনি আমাকে 2-3টা প্রশ্নের উত্তর দেন, এই গল্পটা অনেক বড় হবে আমি জানি। জি বলেন। আমি কয়েকটা প্রশ্ন করি, আপনি উত্তর দিলে আমরা গল্পের শেষের দিকে আসতে পারবো। জি। সেটা হলো যে এফিডেভিট করে আপনি মুসলিম ধর্ম গ্রহণ করার মানে ইসলামে আসার পরে এই মেয়েটা যে কথাটা বলেছিল যে আপনার সঙ্গে সে আলাদা হয়ে সংসার করবে, এটা সে করেছিল? না, করেনি। আচ্ছা, 1। 2 নম্বর হচ্ছে আপনি যে ধর্ম, আপনার যেটা বাপদাদার ধর্ম সেটা পরিবর্তন করে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এইখানে আপনার মা জানার পরে, আপনার ফ্যামিলি জানার পরে কি হয়েছে? মা জানার পরে, ফ্যামিলি জানার পরে একদমই বিজীব অবস্থা খারাপ। আমার মা তখন কান্না করে যে বাবা এটা কি করলি, আমার তুই মানে বাইসা থাকতে অবস্থায় তুই আমাকে মেরে ফেলছিস। আমি মনে কর তোর মা মারাই গেছি, এই কথা আমার আম্মু বলছে। বলার পরে আমি অনেক কান্নাকাটি করছি, তখন চিৎকার দিয়ে কাঁদছি। আমি তখন পাহাড়ের উপরে উঠছি দৌড় দিয়ে, কাঁদতে কাঁদতে দিয়ে মানুষ শুনবে, কারণ একটা পুরুষ মানুষ কাঁদলে কিন্তু মানুষ হাসে, ভাবে যে একটা পুরুষ মানুষ কাঁদে কেন, কিন্তু আমি জানি একটা পুরুষ মানুষ খুব কষ্ট পায়। আপনার মা কি বেঁচে আছেন? না, উনি মারা গেছে প্রায় 2 মাস হয়। আপনার এই ঘটনাকে কেন্দ্র করে? হ্যাঁ, উনি একটু অসুস্থও ছিলেন, ডায়াবেটিস রোগী ছিলেন। ওকে, আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক আছে? ভাই বোনেদের সাথে কথা হয়। আর কিন্তু আপনার বাবা? বাবার সাথে কম। আপনি এফিডেভিট করেছেন কত সালে? প্রায় 2.5 বছর হবে। 2.5 বছর। এরপর আপনি কি আবার পূর্বের ধর্মে ফিরে গেছেন? না, ফিরে আমি যান। এমনি রয়েছি, জীবনটা তো শেষ। মানে আপনি কোনো ধর্মকর্মই করেন না, না হিন্দু না মুসলিম, দুটোর একটাও করেন না? আমি একটা করি, মাঝে মধ্যে সৃষ্টিকর্তার ডাকি সেজদা দেই। আচ্ছা, কিছুটা হলেও করি, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করে ফেলছি যে যেহেতু চলে যাওয়ার ঠগাই চলেই গেছে। তা তো ঠকে গেছে মানে হচ্ছে ও কবে চলে গেছে? ওই চলে গেছে প্রায় 3 বছর হয়। 3 বছর হয়ে গেছে। সে চলে গেছে, কিন্তু এইভাবে চলে না। তাহলে ওই আস্তে আস্তে আমার নাম্বারটাকে ব্যাকলিস্টে ফেলে দিছে। তারপর আমি জানতে পারছি অন্য ছেলেদের সাথে তার রিলেশন করে সে অন্য একটা ছেলেকে বিয়ে করছে, এরকম কোনো কিছু? বিয়ে করছে না, বিয়ে করতে চাইছিল, আমি বিয়ে করতে হয়তো দেই নাই। আচ্ছা, আমি যখন জেনে ফেলছি তখন ওই বাড়ির ছেলের বাড়ি পর্যন্ত গেছি। আচ্ছা। তো এখন মেয়েটা কি অবস্থায় আছে? মেয়েটা বর্তমানে সিলেটে আছে, ছেলেটা আছে মানে বলে আপনার যে কাছ এক্সাম দিচ্ছি। হ্যাঁ, কিন্তু কোনো সম্পর্ক ভাবে নাই আপনাদের সাথে? না, আমার সাথে সম্পর্ক নাই। ওর সম্পর্কটা ছিল টাকার আমার সাথে। যখন আমাকে ফোন দিত, সেটা আপনার অ্যাজাম্পশন, বাট সম্পর্ক আছে কিনা সেটা বলেন। না, সম্পর্ক ওর সাথে আমার এখন তেমন ভাবে নাই বললেই চলে। মানে ওকে আমিও ফোন দিই না, ও আমাকে ফোন দেয় না। যদি কচিত কারণ হয় ফোন দেয়, দিয়ে আমাকে বলবে যে টাকা আছে কিনা। আপনি আমাকে জাস্ট একটু বলেন তো, গল্পটা আপনি কেন বলতে আসলেন আজকে রেডিওতে? আজকে রেডিওতে গল্পটা বলার কারণটা হচ্ছে যে আমার লাইফে আমার মা ছিল আমার জীবনের সব কিছু। আর আমি কিছুদিন আগে আমার মা 2 মাস যখন মরে যায়, যাওয়ার আগে আমি আমার বাসায় গিয়েছিলাম। যাওয়ার পরে আমার খুব কষ্ট করে বাসায় গেছি। যাওয়ার পরে আমার মা আমাকে বলছে যে রাস্তায় তুমি চলে গেছো, এই রাস্তাতে মেয়েটা তোমাকে ঠগে আইবে। তুমি রাস্তায় রাস্তায় ঘুরবে, পথ খুঁজে পাবে না। কিন্তু আমি মা হয়ে তোমার কিছু বলি না, তুমি এইখান থেকে চলে যাও ঢাকায় গিয়ে কিছু করো। আপনি এখন কি করেন? আমি এখন প্রায় অনেক টাকা লস করে এখন ছোটোখাটো একটা জবের জন্য ঢাকায় এসেছিলাম। পড়াশোনা কমপ্লিট করছেন, কিছু পড়ছেন? আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করছি। এরপর আর পড়েন নাই? না, এরপরে ব্যবসা দিয়ে দিলাম, বললাম বড় মোবাইলের দোকান দিলাম। সব গেছে, ব্যবসা তো গেছে, সবই গেল। গাড়ি ছিল 2টা হোন্ডা ছিল, সেটাও গেছে। আচ্ছা, আর ওই মেয়েটা এখন পড়াশোনা করতেছে? মেয়েটা পড়ালেখা বাদ, কিন্তু ওই এক্সাম দিয়ে সিলেটে আসে। ও মানে ভালো নেই, এক কথা। অ্যাকচুয়ালি শোনেন, আপনাকে একটা কথা বলি। কি নাম বললেন আপনার? আমার নাম বাদল। জীবনে যেই পাল্লাটা ক্ষতির, জি, ধরেন একটা পাল্লা ক্ষতির, পাল্লা দিয়ে বোঝাচ্ছি সহজ করে আপনার মতো করে, সেই পাল্লায় যদি আপনি চড়েন, যতক্ষণ থাকবে ততক্ষণ শুধু ক্ষতিই হতে থাকবে। প্রেম একটা ইলিউশন, প্রেম একটা ইমোশন, প্রেম একটা মোহ, প্রেম একটা শক্তি। এইটা যদি মানে চাওয়া পাওয়ার সাথে যদি না মিলে,
তাহলে এই শক্তি আপনার কত বড় ক্ষতি করতে পারে, এটা তো কিছুই না, এর চেয়েও অনেক বড় বড় ক্ষতি করতে পারে। অবশ্যই। এখন কথা হচ্ছে যে আপনি এটা ড্রাগের চেয়েও পাওয়ারফুল। এখন আপনি ক্ষতিটা মেনে নিয়ে এভাবেই জীবন কাটাবেন কি কাটাবেন না, সেই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। এটা হচ্ছে মূল কথা। আপনাকে সাজেশন দেওয়ার কিচ্ছু নাই, হ্যাঁ। জি। আর আপনার জীবনে কি হয়েছে কি হয়নি, সেখানে ধর্মীয় যে বিষয়গুলো এসছে, সেই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে আপনি আসলে ধর্মর খাতিরে, ধর্ম বুঝে যে পরিবর্তন করা, সেটা আপনি করেন নাই। আপনি শুধু মেয়েটাকে পাওয়ার জন্য করেছেন, যেটা আমি জানি না। আমি নিজেও একজন বিশ্বাসী মানুষ, কিন্তু আমারও তো জানাশোনা নাই যে এটা আদৌ আমাদের ধর্মে সমর্থন করে কিনা। কারণ কাউকে ভালোবেসে যদি ধর্ম পরিবর্তন করতে হয়, সেটা শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে, মানে ইসলাম ধর্মে আসার বিষয়। এছাড়া আমি কাউকে প্রেম করি, সে ওই ধর্মের, সুতরাং ধর্ম চেঞ্জ করে আমার তাকে বিয়ে করতে হবে, আমি জানি না। এটা ইসলামিক স্কলার যারা ভালো, তারাই ভালো বলতে সেটা পারবে। আমি পরে বুঝতে পারছি যে আমার প্রথম ধারণাটা ছিল ভুল। আর তবে আপনি যদি আমাদের মানে কি, আপনারই তো ধর্ম এখন, ইসলাম ধর্ম যদি আপনি প্র্যাকটিস করেন, বুঝে করেন, শুনে করেন, তাহলে এই পথে যদি আল্লাহ আপনাকে কবুল করে থাকে, তাহলে তো এটা বেস্ট গিফটের ব্যাপারে কোনো সন্দেহ নাই। একটা খারাপের মধ্য দিয়েও একটা ভালোর জন্ম কিছু হয়েছে, কোনো সন্দেহ নাই। এখন আমি যেটা বলবো যে শুভস্য শীঘ্রম বলে একটা কথা আছে, যত দ্রুত কেটে পড়া যায় ততই ভালো। হ্যাঁ, জীবনে হয়তো এটার মধ্য দিয়ে আল্লাহ হয়তো আপনাকে ভালো একটা কিছুতে পৌঁছে দেবে, সেটাই মনে করা ভালো। আর যেই মানুষটা আপনাকে, যদি আপনার কথা সমস্ত কিছু সত্য হয়ে থাকে, যে মানুষটা আপনাকে প্রতি মুহূর্তেই কষ্ট দিচ্ছে, সেই মানুষটাকে জীবনে এনে কষ্টটাকে আর বড় করার কোনো মানে নেই। হ্যাঁ, এটা হচ্ছে গল্প। আপনি যত জড়াবেন ততই কষ্ট বাড়বে। আমার আরেকটু কথা আছে এখানে। জি। কথাটা হচ্ছে, আমি কিছুদিন আগে আপনার এই FM এ, মানে ঢাকা FM, আমি ঢাকার টঙ্গীতে এসে আমি শুনছি। শোনার পরে যখন আমি হেডফোন দিয়ে শুনতাম, আমার তখন ভাল লাগতো। তখন আমি অনেকের কাহিনী শুনতাম, শুনে ভাবতাম যে আমি যদি একটু বলতে পারতাম। আমি কিন্তু বলতে পারিনি। আমার জীবন কাহিনী বলতে গেলে আর 3 ঘন্টা সময় লাগবে ছবি শুটে। আমি জানি, হ্যাঁ। তাই আমি ওইখান থেকে, মানে আপনাকে আমি ছাদের উপরে, যখন আমি টঙ্গী থাকি, প্রায় টঙ্গী থেকে গেছি প্রায় 3 মাস হয়, এটাও একটা ঘটনা। তো আমি গেছি, ছোট্ট একটা জবে ঢুকছিলাম আপনার গার্মেন্টসে। তখন দেখছি যে বেতন কম, কষ্ট হয়ে যায় অনেক। তখন ভাবছি যে না, আমি তো একটা শিক্ষিত ছেলে, এগুলো তো আমি পারবো না, আর এগুলো আমার দ্বারা তো হবে না। তখন আমি কিন্তু ওই ছেড়ে দিই। 4 মাস ছিলাম আমি। তখন আমি শুনতাম, তখন আমার ভালো লাগতো আপনাদের এই FM শুনে, ঢাকা FM শুনে। তখন আমি FM এ করলাম। কিন্তু আমার সবচেয়ে জীবনের কষ্ট হচ্ছে যে যাওয়ার তো সে চলে যাবে, ধরে রাখার জিনিস নেই, কারোর জন্য কারো সময় থেমে থাকে না। সেটা আমি পরে বুঝতে পারছি, কিন্তু প্রথম সময় আমি বুঝিনি। এত টাকা পয়সা, দোকানপাট লস করে আমি এখন বুঝছি, জীবনের অধিকাংশ জিনিসটা হেরে বুঝছি। এবং আপনি অনেক সৌভাগ্যবান। কিভাবে বলি, আপনি এর পরে গিয়ে যদি বুঝতেন, তাহলে আপনি আরও বেশি লস হতো। হ্যাঁ, তো আপনার জীবনে এখন অনেক কিছু পড়ে আছে। ধরেন আপনি তাকে বিয়ে শাদী করলেন, 2-1 বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তখন এই বিষয়গুলো আসলে তখন আরও কষ্ট হতো। তো আমি মনে করি যে এটার মধ্য দিয়েই মানে একটা জীবনে বড় শিক্ষা হয়ে গেল। বয়সও বেশি হয়নি, বোধহয় 20-22 বা 25 বছর বয়স। এই বয়সটা খুবই টকবগে একটা বয়স। ভালো কিছু করেন, নিজের ক্যারিয়ার গঠন করেন, নিজেকে সুন্দর করে গড়ে তোলেন। আর তাকে দোষ দিয়ে লাভ নাই। আপনার যতটুকু সমস্যা ছিল ততটুকু পর্যন্তই সে প্রভাব বিস্তার করতে পারছে। নিজের সমস্যাগুলোকে কিওর করাটাই বুদ্ধিমানের কাজ। যখন থেকে আমার টাকা পয়সা চলে গেছে, তখন থেকে সে ক্লোজিং শুরু করে দিচ্ছে। ঠিক আছে, যদি বিষয়টা এরকমই হয়, তাহলে বিষয়টা কিভাবে ভাবতে হবে যে টাকা পয়সা আপনি তার পিছনে ব্যয় করছেন, এইটাও আপনার ভুল ছিল। যদি এটাই রাইট হয়, আপনি যেটা বলছেন এটাই যদি রাইট হয়, কারণ আপনি তো বুঝতে পারতেছেন যে টাকা পয়সা দিয়ে সম্পর্ক হয় না। তাহলে টাকা পয়সা দিয়ে যদি ও আপনার কাছে এসে থাকে, তার মানে ডেফিনেটলি এটা আপনার আগে বোঝা উচিত ছিল, বুঝে ওখান থেকে সরে আসা উচিত ছিল। সেটা নিজেরই ভুল মনে করে নিতে হবে। হ্যাঁ, আর লাস্টে আমি একটা কষ্ট পাইছি এই জায়গায়, আমার জীবনের শিক্ষণীয় একটা কষ্ট। সেটা হচ্ছে আমার মা, আমি যখন টঙ্গীতে ছিলাম, আপনাকে বলছি যে 2 মাস হবে না আমি চলে গেছি এখান থেকে। হঠাৎ করে খবর আসলো আমার মা মারা গেছে। আমার সবচেয়ে কষ্ট লাগছে যে আমার মাকে আমি, ওনার শেষ কৃত্রিম সময় আমি ওখানে দেখতে পারি নাই। এর আগে ওনার সব কিছু হয়ে গেছে। তখন আমি ঢাকা থেকে যাওয়ার সময় অনেক কান্না। ড্রাইভার পর্যন্ত সিট চেড়ে এসে আমাকে বলছে যে বাবা তুমি কাঁদতেছো কেন, কী হয়েছে, কিছু হারাইছে? আমি বললাম না যে আমার মা হারাইছে। তখন উনি হাত দিয়ে বলতেছে, গাড়ি থামা, ওর জন্য একটা বোতল পানি আন আর একটা স্যালাইন বইরা নয়। কাঁদতেছে, ঠিক আছে, ওর মুখ টুক শুকিয়ে গেছে। আমি সবচেয়ে বড় কষ্ট পাইছি যে ওরে করতে গিয়া আমার গর্ভধারণ মারকে করতে পারি নাই। আবার সবচেয়ে বড় কষ্ট হয়েছে যে যেমন আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, ওরে করতে গিয়া, মানে ওর ভবিষ্যৎ দেখতে গিয়া আমি, আমার মায়ে বলতো মাঝে মধ্যে, আমি কথাটা বলি প্লিজ আমাকে বলতে দেন। আমার মায়ে বলতো যে বাপ, আমাকে
আর তোমার বাবা তো আমাকে দেয়, আমাকে 1,000 টাকা দেবে, আমি একটু চিকিৎসার জন্য ওষুধ আনবো। আমার বাবা প্রচুর টাকা দেয়, ঠিক আছে। কিন্তু আমি ভাবতাম কি যে বাবা আছে বাবাই দেবে, কিন্তু ওই টাকাটা পর্যন্ত আমি নিজের শখ বাদ দিয়ে, কাপড় চোপড় বাদ দিয়ে ওরই দিয়ে দিতাম। ভাবতাম যে ওর লাগবে, ওর কোথায় পাবে, একটা নারী মানুষ, ঠিক আছে। ওর যেহেতু আমিও ওর লাইফটা নষ্ট করছি, ঠিক আছে না, তখন আমি দিয়ে দিতাম। আজকে দেখেন আমি আপনাদের স্টুডিওতে আসছি, আমার এই সুযোগটা হয়েছে, আমি আপনাদের কাছে মানে এই ঢাকা এফএমের যারাই আছে সবার কাছে আমি আমার মানে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ আপনাদের কাছে আমি যে আমাকে আসার একটা সুযোগ করে দেওয়া হয়েছে, কিংবা আমি সিলেট থেকে এসে এখানে বলতে পারছি, ঠিক আছে। আরও কিছু কথা ছিল, এগুলো আমি বলতে পারছি না, এগুলো না বলাই ঠিক আছে, না দরকার নেই। আমি যখন আজকে আসলাম, আমার একটা দরকার ছিল এখানে আসার, কিন্তু আমি ওই দরকারটা বাদ দিয়ে যখন আমার ভাই বললো যে ভাই দেখেন আপনি মিস করেন না, ঠিক আছে, আমি কিন্তু আপনার নাম দিয়ে দিছি, ঠিক আছে। তখন আমি আসার সময় আমি বাড্ডায় আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, হাতের টাচ ফোনটা, এটা নাম্বার ছিল 01823914233। আমি একটা কথা বলি আপনাকে, শোনেন ভাই, আপনার এই যে বুকের ভিতরে যে কষ্ট জমানোটা আছে না, আমি যদি আপনাকে ফ্লোর দিই সারা রাত আপনি শেষ করতে পারবেন না। হ্যাঁ, আপনার বলা শেষ হবে না, কারণ আপনার মন চাচ্ছে শুধু বলি 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 আর বলি। কিন্তু আমাদের তো নেওয়ার সীমাবদ্ধতা আছে। আমরা বটম অফ দ্য স্টোরি থেকে একটা কথাই বলতে পারি, সেটা হলো যে আপনি যদি এই সম্পর্কটাকে খারাপ মনে করেন তাহলে বের হয়ে আসেন, যত দ্রুত পারেন বের হয়ে আসেন, কারণ এই রাস্তাটা শুধুই সংকটে পরিপূর্ণ। ভাই আমি যেটা বলি, আমি বের হয়ে গেছি। আর যদি মনে করেন যে না আপনার কাছে এটাই ভালো লাগে, কষ্ট দিবে, আপনি পূর্বেন আগুনে, তাহলে কেউ কারো সাধ্য নেই আপনাকে এখান থেকে বের করার। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমরা খুব মনোযোগ দিয়ে একটা গল্প শুনেছি। দুটো বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা ইমোশনের জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন যে হ্যাঁ কতটুকু পরিমাণ নিব। অনেক মানুষকে জীবনে ছুঁড়ে ফেলতে হয় নিজের জায়গাটা থেকে, একটাই কারণে, সেটা হচ্ছে অন্যায়েরও একটা সহ্যের সীমা থাকে। সেই সীমাটাকে অতিলঙ্ঘন করে যখন তাকে রিসিভ করা হয়, সেটা নিজের জীবনকেই বারবার কষ্ট দেওয়া, এবং সেটা নিজের সাথে নিজের ক্রাইম। এই ক্রাইমটা না করাটাই ভালো। সো অনেক ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।